আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সিস মেডিকেল স্কুলে দেশ সেরা সব মেন্টরদের ক্লাস তো চলছেই। তার পাশাপাশি এখন আমরা এসেছি আমাদের সুদূর বাইরের যে দেশগুলো আছে, যেমন আজকে আমাদের সাথে সেশনে যুক্ত আছেন সুদূর নেপাল থেকে একজন ভাইয়া। এই নতুন সংযোজন এক্সিস মেডিকেল স্কুলই একমাত্র আমাদের জন্য নিয়ে এসেছে। আমরা সবাই জানি যে আমাদের সামনে প্রফেশনাল পরীক্ষা হওয়ার কথা চলছে। পরীক্ষা হোক বা না হোক, আমাদের প্রিপারেশনে যেন কোনো রকম কমতি না থাকে, এই জন্য এক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য এই আয়োজন করেছে। আমাদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ফার্মাকোলজির ক্লাস তো চলছেই, আর সেই সাথে আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের প্যাথোলজি ক্লাস। আর আজকে আমাদের যে সেশনটা, সেটা হচ্ছে আমাদের প্যাথোলজি রিটেন সেশন। আমাদের আজকের সেশনে আমরা প্যাথোলজির একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা দিয়ে আমাদের প্যাথোলজি শুরু হয়, সেটা হচ্ছে আমাদের জেনারেল প্যাথোলজি নিয়ে কথা বলবো। আমাদের জেনারেল প্যাথোলজিকে আমরা কিছু ভাগ করেছি, যার নিয়মিত সেশনে আজকে আমাদের প্রথম সেশন। আমাদের সাথে আজকের সেশনে গেস্ট হিসেবে সুদূর নেপাল থেকে যুক্ত হয়েছে আমাদের সবার প্রিয় দিবেশ ঝা ভাইয়া। ভাইয়া সুদূর নেপাল থেকে আমাদের সাথে আজকে আমাদের সেশনটি নিবে। আর আজকের সেশনে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকবো উম্মে হাবিবা ট্রিপতি, পড়ছি চতুর্থ বর্ষে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে। তাহলে আর দেরি না করে আমাদের সেশনের গেস্টের কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম তৃপ্তি আপু, এই তো ভালো আছি। আমি আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং অ্যাক্সিস মেডিকেল পরিবারকেও ধন্যবাদ দিতে চাচ্ছি যে আমাকে এই সুযোগটা দিচ্ছেন যে আমি আমার এই আমি আমার নলেজ এন্ড স্কিলটা ইউজ করে হচ্ছে আমি বাংলাদেশের আমার প্রিয় ভাই বোনকে হেল্প করতে পারবো। আর আগামী প্রফেশনাল পরীক্ষার জন্য আহ, আহ, আমার ছোট বোন এবং ভাইদের জন্য কিছু হেল্প হবে। আহ, আজকে আমরা হচ্ছে প্যাথোলজি এর প্রথম সেশনে আছি। আজকে হচ্ছে আমি এটা রিটেন সেশন নিচ্ছি প্যাথোলজি, এবং আজকে প্রথম ডে ওয়ান। এই জন্য আজকে হচ্ছে আমরা শুরু করব সবচেয়ে ফান্ডামেন্টাল টপিক দিয়ে, যেটা হচ্ছে জেনারেল প্যাথোলজি। আর জেনারেল প্যাথোলজির মধ্যেও সবচেয়ে ফান্ডামেন্টাল টপিক যেগুলা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন, সেলুলার ইনজুরি। এই টপিক দিয়ে আজকে আমরা শুরু করতে চাচ্ছি। তাহলে আমরা হচ্ছে আমি হচ্ছে আজকে আমার কাছে কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলা আমি ডিসকাস করব আপনাদের সামনে। আর আমি প্রিসাইজ ভাবে ওই কোয়েশ্চেনের অ্যান্সার গুলা বলে দিব। আমি আশা করতেছি যে এই সেশনটা শেষ হওয়ার পরে আপনাদের হেল্প হবে। আর আপনারা যখন এই সেশনটা কমপ্লিট করবেন, আপনি এখান থেকে কিছু নিয়ে যাবেন আর আপনার পরীক্ষার জন্য আপনাকে হেল্প হবে। আহ তাহলে দেরি না করে আমি শুরু করতে চাই। আসলে আগে কোশ্চেনটা দেখে নেই। আমি হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা এইভাবে থাকবে যে কোশ্চেন আমি আগে কোশ্চেনটা শো করব স্ক্রিনে, আর কোশ্চেন পড়বো, তারপর আমি প্রিসাইজলি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার বলবো। তাহলে শুরু করি। আমি শেয়ার করতে যাচ্ছি স্ক্রিনটা, যেখানে কোশ্চেন থাকবে স্লাইডে। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই শুরুতেই, যে আপনি এত সুন্দরভাবে আমাদের জন্য জিনিসটা গুছিয়ে নিয়ে এসেছেন, যে একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে ফার্স্টে হচ্ছে কোশ্চেন, দেন ওটার সাথে প্রিসাইজলি অ্যান্সার। আমার মনে হয় যারা আজকে আমাদের লাইভ সেশনটা আমাদের সাথে দেখবে, তারা অনেক 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 বেশি উপকৃত হতে পারবে, যে লাইভ সেশনের মাধ্যমেই তাদের হচ্ছে পড়াটা হয়ে যাবে। তারা যদি শুধু লাইভটাও দেখে থাকে, আমার মনে হয় এখনই বসে তাদের পড়াটা হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমরা তাহলে শুরু আচ্ছা করি। আচ্ছা, আপনি শুনতে পারতেছেন তো আপু, আর স্ক্রিনটা দেখতে জি ভাই, পারতেছেন তো? একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আর স্ক্রিনও একদম দেখা যাচ্ছে ভালো মতো। আচ্ছা, তাহলে আমি উইথাউট এনি ডিলে শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম টপিক, যেটা ফান্ডামেন্টাল সবচেয়ে, এটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। এখানে আমরা কোশ্চেন দেখতে পারি। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সেলুলার অ্যাডাপ্টেশন। এর প্রিসাইজ অ্যান্সার আমি বলতেছি। আর একে আরেকভাবে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই সেলুলার অ্যাডাপটিভ চেঞ্জেস। এই দুইটা কোশ্চেনের অ্যান্সারটা একইভাবে দিব। আমি আগে ইংরেজিতে ডেফিনিশন বলতেছি, যেটা পরীক্ষায় আপনারা লিখবেন প্রিসাইজ ভাবে, আর আমি তারপর একটু এক্সপ্লেনও করব। প্যাটার্নটা প্রতি কোশ্চেনের জন্য এইভাবেই থাকবে আর কি। তাহলে সেলুলার অ্যাডাপ্টেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ intermediate state between normal unstressed cell and overstressed injured cell. এটা হবে এই কোশ্চেনের একটা ডেফিনিশন, যেটা প্রপার
প্রিসাইজলি আপনারা অ্যান্সার পেপারে লিখবেন। এর মানে হচ্ছে যে একটা নর্মাল ফিজিক্যাল স্টেট, ফিজিওলজিক্যাল স্টেট আর একটা ইনজার্ড স্টেট, এই মাঝখানে যেটা ফেজ আসবে, একটা ট্রানজিশন ফেজ, তাকে বলা হয় সেলুলার অ্যাডাপ্টেশন। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি, হোয়াট আর দ্য টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশনস? So basically there are four types of cellular adaptations. They are atrophy, hypertrophy, hyperplasia and metaplasia. আরেকটা সেলুলার অ্যাডাপ্টেশনকে উল্লেখ করা হয় যাকে বলা হয় ডিসপ্লেসিয়া। কিন্তু ডিসপ্লেসিয়া হচ্ছে কোনো একটা সেলুলার, মানে অনেক বইতে আমি পাইছি যে সেলুলার, এটা হচ্ছে একটা সেলুলার অ্যাডাপ্টেশন, বাট এটা একটা সেলুলার অ্যাডাপ্টেশন যেও ভালো হবে যে এটা এটা একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন। তাহলে যখন সেলুলার অ্যাডাপ্টেশনের কোশ্চেনটা আসবে, আমরা শুধু এই চারটা জিনিস মেনশন করব, যেটা হচ্ছে অ্যাট্রোফি, হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া এন্ড মেটাপ্লেসিয়া। আমরা থার্ড কোশ্চেনে প্রোগ্রেস করতেছি। থার্ড কোশ্চেনে লেখা আছে, হাউ হাইপারপ্লেসিয়া ডিফার্স ফ্রম হাইপারট্রফি। সো হাইপারপ্লেসিয়া হচ্ছে যে a kind of cellular adaptation in which there is increase in number of cell, whereas in hypertrophy the number of cell remains constant but there is increase in size of cell. আর মানে আগে হচ্ছে ডিফিনিশনটা লিখবেন, যদি ডিফারেন্সিয়েশন জিজ্ঞেস করা হয় তাহলে আগে ডিফারেন্সিয়েশন আসবে, হাইপারপ্লেসিয়া ডেফিনিশন আসবে, তারপর হচ্ছে হাইপারট্রফি ডেফিনিশন আসবে। হাইপারপ্লেসিয়া ডেফিনিশন বলবেন যে it is a kind of cellular adaptive it is a kind of cellular adaptation in which there is increase in number of cell which leads to increase in size of organ or tissue, whereas hypertrophy can be defined as increase in size of single cell which leads to increase in size of organ or a tissue with number of cell being constant. How hyperplasia differs, আচ্ছা, আর এখানে হাইপারপ্লেসিয়াতে নাম্বার অফ সেলটা চেঞ্জ হবে বাট হাইপারট্রফিতে নাম্বার অফ সেলটা কনস্ট্যান্ট থাকবে, এটা হচ্ছে মেইন ডিফারেন্সটা। তারপর আমরা আসি ফোর্থ কোশ্চেনে লেখা আছে যে হাউ হাইপারপ্লেসিয়া ডিফার্স ফ্রম নিওপ্লাসিয়া। তাহলে আমি এখানে নিওপ্লাসিয়াটা একটা ভিন্ন জিনিস, এটা একটা এটা আমরা পরবর্তী সেশনে ডিসকাস করব নিওপ্লাসিয়া, কারণ হচ্ছে যে এটার একটা ভিন্ন চ্যাপ্টার আছে। তবেও হাইপারপ্লেসিয়া আর নিওপ্লাসিয়া ডিফারেন্স লিখতে হতে গেলে, হাইপারপ্লেসিয়া হচ্ছে এক টাইপ অফ কন্ট্রোল ফেনোমেনন, whereas neoplasia is an uncontrolled phenomenon। মানে হচ্ছে হাইপারপ্লেসিয়া হচ্ছে বডির কন্ট্রোলতে থাকবে আর বডির প্রয়োজন হিসাবে বডি হাইপারপ্লেসিয়া করতে পারবে, বাট নিওপ্লাসিয়া হচ্ছে বডি বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ আওয়ার বডি, মানে এটা আনকন্ট্রোল গ্রোথ হতে পারবে যদি ম্যালিগন্যান্ট হয়, আর যদি বেনাইন হয় এটা মানে কম, মানে এটা লিমিটেড গ্রোথ হতে পারে। তবে মেইন ডিফারেন্সটা হচ্ছে হাইপারপ্লেসিয়া ইজ এ কন্ট্রোল ফেনোমেনন whereas নিওপ্লাসিয়া ইজ অ্যান আনকন্ট্রোলড ফেনোমেনন। এরপরে আমরা ফিফথ কোশ্চেনে চলে আসি, ডিফাইন অ্যাট্রফি। সো অ্যাট্রফি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ডিক্রিজ ইন সেল সাইজ ডিউ টু লস অফ সেলুলার কন্টেন্টস, due to loss of contents of a single cell which leads to decrease in size of entire organ or a tissue, যেটা হলো অ্যাট্রফি প্রপার একটা প্রিসাইজ ডেফিনিশন। তারপর হচ্ছে কজে আসি আমরা। কজেস অফ অ্যাট্রফিতে হচ্ছে যে এখানে অনেক কজ আছে অ্যাট্রফির হচ্ছে প্রথম কজটা হচ্ছে যে সবচেয়ে কমন কজটা হচ্ছে যে আমরা অ্যাট্রফি সবচেয়ে আগে হচ্ছে হাইপোক্সিয়া মানে অক্সিজেনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেলের সার্ভাইভালের জন্য লাগে। যদি হাইপোক্সিয়া হয় it will lead to atrophy. তারপর সেকেন্ড কজ অফ atrophy is স্লাইড কিন্তু দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ, আমি এখন স্লাইডটা অফ করছি, এখন আমি এই ডিসকাস করতেছি কজেস অফ atrophy. So causes of atrophy হচ্ছে due to decrease in blood supply, if there is hypoxia and if there is deficiency of nutrients, then it causes atrophy. Number one is arrest of blood supply. Number two is damage of
ড্যামেজ অফ নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে একটা অর্গান অর টিস্যু এর একটা কনসিস্টেন্সি এবং একটা ভাইটালিটিটা মেনটেন করে রাখে, এর অ্যাক্টিভিটিটা মেনটেন করে রাখে। যখন নার্ভ সাপ্লাইটা ড্যামেজ হবে, এটার হচ্ছে যে একটা ওই ভাইবিলিটিটাও ড্যামেজ হবে, কারণ হচ্ছে যে এটা ইউজ হবে না আর কি। সো the main cause of atrophy due to due to loss of innervation is because of loss of use। আর আমরা loss of use or disuse of organ হিসাবে থার্ড পয়েন্ট কেও আনতে পারি। সো প্রথম হলো যে লস অফ ব্লাড সাপ্লাই, সেকেন্ড হলো যে লস অফ ইনারভেশন, আর থার্ডটা হচ্ছে যে due to due to disuse due to or inability to use the organ। এর একটা পারফেক্ট এক্সাম্পলটা হচ্ছে যেটা কম্বাইন করবে বোথ loss of innervation and disuse atrophy কে, যে poliomyelitis। when due to poliomyelitis, when the anterior horn cells gets damaged, it leads to damage of motor nerve endings and cuts of the motor supply to a particular organ, due to which there is disuse atrophy, and there is loss of use of that organ, there is loss of movement in that organ, and it also leads to disuse atrophy, as well as and it leads to decrease in size of entire organ, for example atrophy of leg in poliomyelitis। আর একটা disuse atrophy বেস্ট এক্সাম্পলটা হচ্ছে যে disuse of limb after plaster। তারপর ফোর্থ কজটা জি হচ্ছে ভাই, যে ফ্র্যাকচারের প্রেসার পরে এজিং। যে প্লাস্টার করা থাকে অনেক লং টাইম ধরে। হ্যাঁ হ্যাঁ, ফোর্থ আর ফিফথ হিসাবে আনবো আমি হচ্ছে প্রেসার এন্ড এজিং। প্রেসার, ডিউ টু প্রেসার হচ্ছে যে এটা কোন কন্ডিশনে হবে, যে ডিউ টু প্রলং হাইড্রোসিল ইট মে কজ অ্যাট্রোফি অফ টেস্টিস। এটা হচ্ছে ডিউ টু প্রেসার এন্ড ডিউ টু এজিং। ফর এক্সাম্পল এজিং হিসাবে তো হবে যে যখন হিউম্যান বিং এজিং, যখন হিউম্যান বিং এর এজিং হবে, তখন ক্যারোটিড আর্টারি আথেরোস্ক্লেরোসিস হবে, যার জন্য ব্রেন ম্যাটারে অ্যাট্রোফি হবে। সো এই পাঁচটা কারণ যত আমি বললাম, যে লস অফ ব্লাড সাপ্লাই, লস অফ ইনারভেশন, ডিসিউজ অ্যাট্রোফি, তারপর হচ্ছে প্রলং প্রেসার আর এজিং। আর সিক্স হিসাবে আপনারা আনতে পারেন যে লস অফ নিউট্রিয়েন্ট সাপ্লাই। ফর example in marasmus, which is a kind of protein energy malnutrition, there will be atrophy of limbs। so এটা হচ্ছে atrophy এর কজ গুলা। তারপর আবার আমি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নিয়ে যাচ্ছি, এটা আমি ডিসকাস করছি কারণ হচ্ছে যে এটা অনেক ইম্পর্টেন্ট। আর হচ্ছে হ্যাঁ, বেসিক্যালি আমাদের যে এই যে সেলুলার অ্যাডাপ্টেশনের টাইপ গুলো আছে, অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, এগুলো তো সব ইন্ডিভিজুয়াল করে আমাদের শর্ট নোটেও আসে। তো হ্যাঁ সেক্ষেত্রে অ্যাট্রফি যেহেতু আমরা পড়ছি, তাহলে অ্যাট্রফি আসলে আমরা প্রথমে ডেফিনেশন পড়লাম, তারপরে হচ্ছে কজ করলাম। আর কি দেওয়া যেতে পারে এখানে? প্যাথোজেনেসিস কি লাগে? প্যাথোজেনেসিস অফ অ্যাট্রোফি, হ্যাঁ প্যাথোজেনিস আসলে রিটেনে তো অত টাইম থাকে না, তাড়াতাড়ি প্রিসাইজ ভাবে অ্যান্সার লিখতে হয়, যদি বেশি লিখতে জি গেলে হ্যাঁ। হচ্ছে টাইমটা নষ্ট হবে। পর বাট আমরা প্রিসাইজ অ্যান্সার লেখার সাথে যদি আমরা ইলাস্ট্রেশনটা দিতে পারি, কোনো ডায়াগ্রাম দিতে পারি, এটা হবে সবচেয়ে জি ভালো। হ্যাঁ, ফ্লো চার্ট এই করে জন্য যদি হ্যাঁ, দেওয়া যায়। হ্যাঁ ফ্লো চার্ট। তবে অ্যাট্রোফি মেকানিজমটা হচ্ছে, এরপরে আমি কোয়েশ্চেনে এরপরে কোয়েশ্চেন আছে গিভ, আমি কজেস ডিসকাস করলাম, তারপরে আছে মেকানিজম অফ অ্যাট্রোফি। সো দ্য মেকানিজম অফ অ্যাট্রোফি, দ্য মেইন মেকানিজম অফ অ্যাট্রোফি, যেটা যে কথাটা রবিনসে লেখা আছে, এটা আছে যে ইফ if there is increased protein degradation then protein synthesis, এটা হচ্ছে মেইন কজ অফ মেকানিজম অফ অ্যাট্রোফি। সো আমরা অ্যাট্রোফি মেকানিজমটা ডিসকাস করতেছি। আমরা অ্যাট্রোফি মেকানিজম হিসাবে হচ্ছে এখানে আসবে একটা ইম্পর্টেন্ট পাথওয়ে, যাকে বলা হয় ইউবিকুইটিন প্রোটিসোম পাথওয়ে। প্রথমে অ্যাট্রোফি মেকানিজমের প্রিন্সিপালটা বুঝতে হবে। প্রিন্সিপালটা কি, যে if there is increased protein degradation and decreased protein synthesis then it causes atrophy। এখানে মেইন রোলটা প্লে করতেছে হচ্ছে ইউবিকুইটিন প্রোটিসোম পাথওয়ে। সো ইউবিকুইটিনটা হচ্ছে একটা প্রোটিন যেটা অ্যাটাচ হবে
এমন অর্গানে যেটা অ্যাট্রফি হবে, মানে এমন একটা টিস্যুতে যেটা অ্যাট্রফি হবে, তারপর এটা প্রোটিওজোম মাধ্যমে হচ্ছে প্রোটিন ডিগ্রেডেশন হবে, তারপর অ্যাট্রফি হবে। আর এই ইউবিকুটিন প্রোটিওজোম পাথওয়ে কে স্টিমুলেটরি ফ্যাক্টরস গুলা হচ্ছে যেগুলো আমি আগে কোশ্চেনে যেগুলা ডিসকাস করছি। ফর এক্সাম্পল যে ওই যে লস অফ ব্লাড সাপ্লাই, লস অফ ইনার্ভেশন, প্রেশার, এজিং, এগুলা হচ্ছে যে ফ্যাক্টরস হুইচ স্টিমুলেট ইউবিকুটিন প্রোটিওজোম পাথওয়ে। সো আপনারা একভাবে লিখবেন যে ডিউ টু দ্য মেকানিজম অফ অ্যাট্রফি ইজ ইনক্রিজড প্রোটিন ডিগ্রেডেশন দেন প্রোটিন সিনথেসিস হুইচ ইজ মিডিয়েটেড বাই ইউবিকুটিন প্রোটিওজোম পাথওয়ে। তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে হচ্ছে যে তাহলে ভাইয়া বেসিক্যালি আমার যে কজগুলো আছে ওগুলোই হচ্ছে আমার স্টিমুলেটরি হিসেবে কাজ হ্যাঁ করছে হ্যাঁ হ্যাঁ ইউবিকুটিন প্রোটিয়েজ পাথওয়েটাকে অ্যাক্টিভেট হ্যাঁ করে। ইউবিকুইটিন তারপরে হচ্ছে আমার প্রোটিয়েজ পাথওয়েকে স্টিমুলেট করার জন্য যে কজগুলো আমি বলছি ওগুলাই এই পাথওয়েকে স্টিমুলেট করে অ্যাট্রফি করবে। তারপর আছে হচ্ছে আমি মেকানিজমটা ডিসকাস করছি। তারপর 8 নম্বর কোশ্চেনে যাই, 8 নম্বর কোশ্চেনে যাই। এখানে লেখা আছে why atrophy of brain occurs in elderly people. It is due to atherosclerosis of internal artery, due to which there is decrease in blood supply to the brain, due to which leads to atrophy of the brain. যেভাবে আমি বলছি আগের কোশ্চেনে যে ডিক্রিজ ব্লাড সাপ্লাই হচ্ছে মেইন কজ অ্যাট্রফি এর, এটা হচ্ছে এল্ডারলি পিপল ক্ষেত্রে দেখা যায় ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস অফ ক্যারোটিড আর্টারি, যার জন্য অ্যাট্রফি অফ ব্রেন হবে। তারপর আমরা নেক্সট কাইন্ড অফ অ্যাডাপ্টেশন, যেটা হোয়াট ইজ মেটাপ্লেসিয়া। এখানে মেটাপ্লেসিয়া হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সেলুলার অ্যাডাপ্টেশন। এটা হচ্ছে রবিনসেল লেখা আছে এটা রিভার্সিবল টাইপ, বাট আমি অনেক জায়গাতে পাইছি যে এটা ইররিভার্সিবল। তবে যেহেতু টেক্সট বুকটা রবিনস, এখানে রিভার্সিবল টাইপ বলা ভালো। তাহলে আমি মেটাপ্লেসিয়ার ডেফিনিশন প্রিসাইজ ভাবে বলতেছি। মেটাপ্লেসিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ রিভার্সিবল চেঞ্জ ইন হুইচ ওয়ান অ্যাডাল্ট টাইপ tissue is replaced by another kind of adult type tissue. So metaplasia basically দুইটা টাইপস আছে। They are epithelial metaplasia and connective tissue metaplasia। আবার epithelial metaplasia টাইপস আছে দুইটা, যেটা হচ্ছে সুযোগ হবে। তারপর হচ্ছে গিভ 4 এক্সাম্পলস অফ মেটাপ্লাসিয়া। আমি 4টা কমন এবং ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলা বলতেছি মেটাপ্লাসিয়া, আপনারা নোট করবেন। প্রথমে হচ্ছে যে in respiratory tract, due to chronic smoking there is uh, mm, there is squamous metaplasia, that is pseudostratified ciliated columnar epithelium is changed to squamous epithelium. First example। আর এর কজটা হচ্ছে ক্রনিক স্মোকিং। সেকেন্ড এক্সাম্পলটা আমি বলতেছি ডিউ টু লং স্ট্যান্ডিং gallstone there is change of columnar lining of gallbladder into squamous epithelium. This is also an example of squamous metaplasia যেটা গল ব্ল্যাডারে হয়, আর কজটা হচ্ছে গলস্টোন। থার্ড কজটা আমি বলতেছি যেটা লোয়ার এন্ড অফ ওসোফেগাসে হয়। Physiologically or naturally, lower end of esophagus is lined by non-keratinized stratified squamous epithelium, but due to prolonged exposure to acids, gastric acids, they may occur columnar metaplasia. So lower end of esophagus a columnar metaplasia, that is squamous epithelium is converted to columnar epithelium, and this condition is called Barrett's esophagus. এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা নোট করবেন। Barrett's esophagus ভিন্ন ভাবেও এই কোশ্চেনকে জিজ্ঞাসা হতে পারে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা মেটাপ্লেসিয়া এক্সাম্পল। আর লাস্টে আমি আরেকটা এক্সাম্পল বলতেছি যেটা গল ব্ল্যাডারে, সরি, যেটা ইউরিনারি ব্ল্যাডারে হয়, যেখানে ডিউ টু লং স্ট্যান্ডিং bladder stone, urinary bladder stone, there may be change of or metaplasia of transitional epithelium to squamous epithelium. So এই 4টা এক্সাম্পল অফ মেটাপ্লেসিয়া গেল। তারপর আমরা 11 নম্বর কোশ্চেনে আসি, হোয়াট is the mechanism of metaplasia, give examples তো আমি বলেই দিলাম। এরপরে হচ্ছে যে ভাই 4টা এক্সাম্পলের শুধু নামটা আরেকবার যদি বলতেন। আচ্ছা,
প্রথমে হচ্ছে অ্যাট রেসপিরেটরি ট্র্যাক্ট, সাইট হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, টাইপ অফ মেটাপ্লেসিয়া হচ্ছে কলমোনার স্কোয়ামাস মেটাপ্লেসিয়া, আর কজ হচ্ছে ক্রনিক কলম। স্মোকিং ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গল ব্ল্যাডার, এখানে হচ্ছে যে এটা টাইপ অফ মেটাপ্লেসিয়া হচ্ছে এটাও স্কোয়ামাস মেটাপ্লেসিয়া ইন হুইচ কলমোনার এপিথেলিয়াম ইজ চেঞ্জ টু স্কোয়ামাস এপিথেলিয়াম, আর কজটা হচ্ছে যে কজটা আমি বললাম যে গল স্টোন। তারপর জি থার্ড ভাই। কাইন্ড অফ থার্ড কাইন্ড অফ থার্ড কাইন্ড থার্ড এক্সাম্পলটা আসবে হচ্ছে গল ব্ল্যাডারের জন্য, সরি লোয়ার এন্ড অফ ওসোফ্যাগাসের জন্য। ওসোফ্যাগাস জি ভাই। এখানে হচ্ছে নন ক্যারাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ চেঞ্জ টু কলমার এপিথেলিয়াম, কজটা হচ্ছে ক্রনিক অ্যাসিড এক্সপোজার, ক্রনিক গ্যাস্ট্রিক অ্যাসিড এক্সপোজার। এন্ড লাস্টের এক্সাম্পল, ফোর্থ এক্সাম্পলটা হচ্ছে যে এটাও এক টাইপ অফ squamous metaplasia in which transitional epithelium of gallbladder, transitional epithelium of urinary bladder ইউরিনারি is ব্লাডার। changed to squamous epithelium due to long-standing urinary bladder stone or cystic stone. জি ভাইয়া, অনেক থ্যাংক ইউ। বুঝছো কারণ তো? আমাদের নোট কর। লাইভে হচ্ছে হামিম তাসির নামে একজন জানতে চেয়েছিল ইউরিনারি ব্লাডারের আরেকবার, তো মেবি ওর ক্লিয়ার হয়েছে। ইউরিনারি ব্ল্যাডারের, আচ্ছা, এখানে হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লেসিয়া হয়, ট্রানজিশনাল এপিথেলিয়াম ইজ চেঞ্জ টু স্কোয়ামাস এপিথেলিয়াম ডিউ টু লং স্ট্যান্ডিং urinary bladder stone due to irritation caused by urinary bladder stone। এটা হচ্ছে, আমি চারটা এক্সাম্পল বললাম, এই চারটা এক্সাম্পল আপনারা সব সব জায়গাতে ইউজ করতে পারবেন, রিটেন হোক কি ভাইবা হোক। এটা চারটা হচ্ছে বেস্ট এক্সাম্পল গুলা, যেটা রবিনসিও মেনশন করা আছে, আমি ওখান থেকে কথা বলতেছি। তারপর নেক্সট কোয়েশ্চেন ছিল যে মেকানিজম অফ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেকানিজম অফ মেটাপ্লেসিয়া। মেটাপ্লাসিয়া। সো জি ভাই। মেকানিজম অফ মেটাপ্লেসিয়াটা আমি যখন এটা ডিসকাস করব, আগে একটা কনসেপ্ট থাকতে হবে যে ইচ এন্ড এভরি হিউম্যান সেলে হচ্ছে একটা স্টেম সেল থাকে, স্টেম সেল আর প্রিকারসর সেল থাকে, মানে ইচ এন্ড এভরি অ্যাডাল্ট টাইপ অফ হিউম্যান সেল, মানে হিউম্যান টিস্যুতে। আর এই স্টেম সেলটা হচ্ছে এর ক্যাপাবিলিটিটা হচ্ছে যে ইট ক্যান ডিফারেন্সিয়েট ইনটু a cell of particular lineage. For example, একটা একটা আছে যে একটা স্টেম সেল আছে, হ্যাঁ, ডিপেন্ডিং upon its internal external environment, that is the condition of extracellular fluid, and on the basis of influence of growth factor and cytokines। এই তিনটা পয়েন্টটা নোট করবেন যে on the basis of influence created by growth factor, cytokines and extracellular matrix, এই তিনটা কন্ডিশন উপরে ডিপেন্ড হয়ে একটা স্টেম সেল অর প্রিকারসর সেলটা যে কোনো লাইনিং, যে কোনো সিরিজের সেলে পরিণত হইতে পারে। সো এটা মেকানিজম হিসাবে এটা লিখবেন যে হচ্ছে যে প্রিকারসর সেল থাকবে, তারপর অ্যারো দিবেন, অ্যারো দিয়ে হচ্ছে অ্যারোর সাইডে ব্র্যাকেটে লিখবেন যে depending upon growth factor or cytokines or external environment, it can get changed into special kind of tissue। For example, for example হিসাবে লিখবেন যে lower end of esophagus is lined by non-keratinized stratified squamous epithelium, which is normal physiological kind of lining, but due to chronic gastric irritation, stem cell as chronic gastric irritation may cause induction of growth factors and cytokines, and it also changes the extracellular matrix of that cell, so it can differentiate into columnar epithelium। and এর একটা অ্যাডভান্টেজটা হচ্ছে যে যখন এই লোয়ার এন্ড অফ ওসোফ্যাগাসটা কলমার মেটাপ্লেসিয়া হবে, it can resist the corrosive and harmful effect of gastric acid। সো এটা হচ্ছে মেকানিজম অফ মেটাপ্লেসিয়া। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তারপর আবার নেক্সট, তাহলে ভাইয়া বেসিক্যালি আমাদের হচ্ছে একটা প্রিকারসর সেল থাকবে। প্রিকারসর সেল থেকে হচ্ছে আমাদের পরবর্তীতে ওখানে যদি কোনো এনভায়রনমেন্টাল চেঞ্জ বা কোনো আমাদের যে এক্সট্রা মানে স্টিমুলেটরি থিংস গুলো আছে ওগুলোর কারণে হচ্ছে ওখান থেকে হ্যাঁ পরে আমরা যে চারটা এক্সাম্পল পড়েছি তার মধ্যে যে কোনো হ্যাঁ একটা এক্সাম্পল দিয়ে দিলেই তো হবে। হ্যাঁ দিয়ে দিলে হবে। যেমন আপনি যেটা বেস্ট বললেন হবে যে ইসোফেগাসের আপনার, থেকে। হ্যাঁ হ্যাঁ বেস্ট হবে যে আপনারা আইদার ব্যারেটস ওসোফ্যাগাসের এক্সাম্পল দিবেন অর রেসপিরেটরি ট্র্যাক্টের এক্সাম্পল দিবেন, কারণ হচ্ছে যে এগুলা কমন এন্ড এগুলা ক্লিনিক্যালি রিলেভেন্ট।
ওকে ভাইয়া, তারপর তো হচ্ছে বেসিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্টে তো আমাদের নরমাল তাইলে হচ্ছে স্কোয়ামাস যেটা থাকে ওইটা আমরা পরবর্তীতে বলবো যে কোনো ক্রনিক স্মোকিং অর প্রলং কোনো হ্যাঁ ইরিটেশনের জন্য নরমালি আমাদের এটা থাকবে। চেঞ্জ হয়ে কলামনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, নরমালি থাকবে সুরজ সার্টিফাইড সিলেটেড কলমনার, স্মোকিং এর জন্য স্কোয়ামাসে চেঞ্জ চেঞ্জ হবে। ওকে আপনি ভাইয়া, ঠিক আমি বলছেন, ওইটাই কিন্তু যেটা জাস্ট বলতেছিলাম। ওইটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি ভাইয়া, ওকে ওকে। আচ্ছা, ওকে, সমস্যা থ্যাংক নেই, ইউ আচ্ছা। ভাইয়া। আমাদের একজন হ্যাঁ হচ্ছে জানতে চাচ্ছিল, আতিক ফয়সাল, উনি মেকানিজমটা আবার জানতে চাচ্ছিল, মেবি উনি এখন বুঝতে পেরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং কোয়েশ্চেন। তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনে হচ্ছে গিভ মেকানিজম অফ মেটাপ্লেসিয়া, এটা আমরা এক্সাম্পল বললাম। আহ, তারপর হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ মেটাপ্লেসিয়া। আচ্ছা, আমরা এই দুইটা কোয়েশ্চেনকে একসাথে ডিসকাস করতে পারি, 12 এন্ড 13 কে। এখানে জিজ্ঞেস করা আছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ মেটাপ্লেসিয়া 12 নম্বরে, আর 13 নম্বরে লেখা আছে যে হোয়াই মেটাপ্লেসিয়া ইজ আ ডাবল এজড শর্ট। সো এই দুইটার অ্যান্সারটা একই রকম হবে। আমি দুইটার অ্যান্সারটা বলতেছি। এর অ্যান্সারটা হবে যে উম, আহ, উম, তাহলে অ্যাডভান্টেজ আমি বলতেছি। ফর এক্সাম্পল, লেটস টেক দ্য এক্সাম্পল অফ লোয়ার এন্ড অফ ওসোফেগাস। Okay, here the normal lining of lower end of esophagus is non-keratinized stratified squamous epithelium, right? So এটা নর্মাল লাইনিং। আর এটা ডিউ টু প্রেজেন্স অফ দিস লাইনিং, এটা হচ্ছে ফুড, যখন আমরা ফুড খাবো তার কোরোসিভ অ্যাকশনকে প্রিভেন্ট করতে পারবে, আর তার জন্য একটা টাফনেস থাকবে ওসোফেগাস লাইনিং এ। এটা হচ্ছে জি যে ভাইয়া। একটা ন্যাচারাল ফেনোমেনন, মানে একটা ফিজিওলজিক্যালি যেটা প্রেজেন্ট থাকে আর কি। যখন ক্রনিক গ্যাস্ট্রিক ইরিটেশন হবে তখন হচ্ছে যে columnar metaplasia হবে, মানে squamous epithelium is changed to columnar epithelium at lower end of esophagus. This condition is called Barrett's esophagus. এরপরে আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা ডিসকাস করব। এখানে অ্যাডভান্টেজটা কি হচ্ছে যে as the squamous epithelium is changed to columnar epithelium, it can resist the harmful corrosive action of acid. এটা হচ্ছে মেরিট। হ্যাঁ, তারপর জি ডিমেরিটটাও ভাইয়া। আছে, এর এর ডিমেরিটটাও আছে। ডিমেরিটটা কি হচ্ছে যে ডিমেরিটটা হচ্ছে যে এটা আগে স্কোয়ামাস ছিল কিন্তু কলমনারে চেঞ্জ হয়ে গেছে। এখন স্কোয়ামাস তো আগে ফুড পার্টিকলস জন্য রেজিস্ট্যান্ট ছিল, বাট গ্যাস্ট্রিক অ্যাসিডের জন্য রেজিস্ট্যান্ট ছিল না, এই জন্য এটা কলমনারে চেঞ্জ হয়ে গেছে। এখন কলমনারে চেঞ্জ হওয়ার পর এটা গ্যাস্ট্রিক অ্যাসিডের জন্য রেজিস্ট্যান্ট থাকবে, বাট ফুডের জন্য রেজিস্ট্যান্ট থাকবে না। যার জন্য হচ্ছে যখন আমরা ফুড খাবো, তখন একটু এক্সপোরিয়েশন হতে পারে, তখন একটু ইনজুরি হতে পারে, ওখানে ইনজুরি হয়ে ব্লিডিংও হতে পারে, ওখানে ফাইব্রোসিস হতে পারে, আবার হিলিং হবে। তো এটা প্রসেস চলতে থাকবে আর কি। মানে মেটাপ্লাসিয়ার অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে যে ইট ক্যান রেজিস্ট দ্য কোরোসিভ অ্যাকশন অফ acids, gastric acids, and disadvantageটা হচ্ছে যে it is susceptible to corrosive or injurious uh, effect of hard food particles. জি ভাইয়া। সো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আমরা ডিসকাস করলাম। তারপর ডাবল এজ সোর্ড। ডাবল এজ সোর্ড কেন বলা হয় যে যদি মেটাপ্লেসিয়া না হইতো তখনও ক্ষতি হইতো, যদি মেটোপ্লেসিয়া হয়ে গেল তখনও ক্ষতি আছে। এটার জন্য এটার জন্য আপনি আগে লোয়ার এন্ড অফ ওসোফেগাসেরও এক্সাম্পল দিতে পারবেন। এখন আমি একটা ভিন্ন এক্সাম্পল ইউজ করব। ফর এক্সাম্পল রেসপিরেটরি ট্র্যাক্টের ইউজ করতেছি। ডাবল এন্ড শোরটা কেন বলা হয় যে আমরা সাপোজ একটা লোক আছে, সেটা ক্রনিক স্মোকিং করতেছে, ধরো 10 বছর ধরে, ক্রনিক 10 ইয়ার্স ধরে ক্রনিক স্মোকিং করতেছে। যদিও ক্রনিক স্মোকিং এর জন্য হচ্ছে সোরস সার্টিফাইড সিলেটেড কলমার এপিথেলিয়ামটা স্কোয়ামাস এপিথেলিয়ামে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখানে লাভটা কি হচ্ছে যে এটা স্কোয়ামাস এপিথেলিয়ামে চেঞ্জ হয়ে গেছে, যার জন্য ইট ইজ মোর রেজিস্ট্যান্ট টু নক্সিয়াস গ্যাস পার্টিকলস রাইট? সো এটা হচ্ছে অ্যাডভান্টেজ, ইট ইজ মোর রেজিস্ট্যান্ট টু নক্সিয়াস পার্টিকলস। at the same time এর ডিসঅ্যাডভান্টেজও আছে। ফর এক্সাম্পল, দের ইজ লস অফ সিলিয়া। আগে তো সুরো সার্টিফাইড সিলিয়েটেড কলমার এপিথেলিয়াম ছিল, সিলিয়া ছিল আগে, but now there is no more cilia as it has changed to squamous epithelium. So scavenging effect টা থাকবে না, যার জন্য ইনফেকশনের সাসেপ্টিবিলিটিটা বাড়বে।
নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আগে কলমনার সেলের একটা নেচার হচ্ছে সিক্রেটরি নেচার, আগে মিউকাস প্রডিউস করতো, কিন্তু মেটাপ্লেসিয়া হয়ে যাওয়ার পরে, স্কোয়ামাস মেটাপ্লেসিয়া হয়ে যাওয়ার পরে ইট ইজ নো মোর এবল টু প্রডিউস মিউকাস। সো এখানে অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। যদি মেটাপ্লেসিয়া না হইতো তাহলে স্মোকের নক্সিস ইফেক্টের জন্য ওখানে ইনজুরি হইতো, কিন্তু এখানে হচ্ছে যে মেটাপ্লেসিয়া হয়ে গেছে, বাট মেটাপ্লেসিয়া হওয়ার পরেও এর সাইড ইফেক্ট আছে যে এই ইনফেকশনকে স্ক্যাভেঞ্জ করতে পারতেছে না আর মিউকাস প্রডিউস করতে পারতেছে না, যার জন্য ইনফেকশনটা বাড়তেছে। আর পরবর্তী ফিউচারে হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা রিস্ক ফ্যাক্টরটাও বাড়তেছে, বের হচ্ছে। যার জন্য হচ্ছে জি হ্যাঁ। due to which metaplasia is a double-edged sword and it has both advantage and disadvantage. That's why it is called double-edged sword. আশা করি যে আপনারা জি হ্যাঁ। বুঝতে পারছেন। তারপর আমরা নেক্সট কোশ্চেনটা যাই। নেক্সট কোশ্চেনটাতে লেখা আছে যে ডিফারেন্স বিটুইন মেটাপ্লেসিয়া এন্ড ডিসপ্লেসিয়া। এখন আমরা ডিসকাস করতেছি হাউ হাইপারপ্লেস সরি ভাই আপনি তাহলে ওই যে 2s এর যে এক্সাম্পলটা দিয়ে মাত্র বললেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা যদি আমরা এভাবে দুইটা ফ্লোচার্ট দিয়ে দিই তাহলে তো আমাদের রিটেনে ভালো মার্কস আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো মার্কস আসবে। মানে এইভাবে লিখবেন যে একটা একটা দুইটা অ্যারো টানবেন ভার্টিক্যালি আর হ্যাঁ ভাইয়া। আর কি। একটা অ্যারোতে উপরে ব্র্যাকেটে লিখবেন অ্যাডভান্টেজ, তারপর একটা ব্র্যাকেটে লিখবেন ডিসঅ্যাডভান্টেজ, তারপর জি শেষে হ্যাঁ। লিখবেন মানে ও আমি যতগুলা মেনশন করছি জি ভাইয়া বুঝতে ওগুলা দিয়ে পারছি, ওই দিবেন। আর পয়েন্টগুলো সিরিয়ালি হ্যাঁ, দিয়ে দিব। আর শেষে লিখবেন যে যদি মানে it has both good effect and bad effect. After metaplasia there may be many bad effect due to which um, it is called double edged sword. এটা জি আশা করি ভাই যে ওকে বুঝতে ডান। পারছেন। থ্যাংক ইউ ভাই। জি তারপর ভাই। লাস্ট কোশ্চেন, এখানে লাস্ট কোশ্চেন আছে এই টপিকে, রাইট অন দ্য ফিচার্স অফ ডিসপ্লেসিয়া এন্ড অ্যানাপ্লেসিয়া। ডিসপ্লেসিয়াটা হচ্ছে যে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অল্টারেশন ইন শেপ, সাইজ এন্ড ওরিয়েন্টেশন অফ সেল। এটা হচ্ছে ডিসপ্লেসিয়া। ডিসপ্লেসিয়াটা হচ্ছে একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, আর এটা কোনো অ্যাডাপটিভ চেঞ্জ না। জি ভাই এটা তো বেসিক্যালি আমরা নিওপ্লাসিয়া পড়াশোনা করি। হ্যাঁ, ডিসপ্লেসিয়া আর অ্যানাপ্লেসিয়া হচ্ছে ভিন্ন একটা জিনিস। অ্যানাপ্লেসিয়াকে ম্যালিগন্যান্ট, যখন আমরা ম্যালিগন্যান্সি পড়বো, যখন আমরা নিওপ্লাজম চ্যাপ্টার পড়বো তখন ডিসকাস করবো অ্যানাপ্লেসিয়াকে। জি ভাই। তবে এখন ডিসপ্লেসিয়া ডিসপ্লেসিয়ার ডেফিনিশন আমি বলে দেই যে ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অল্টারেশন ইন শেপ, সাইজ এন্ড ওরিয়েন্টেশন অফ সেল। আর এর ফিচার্সটা হচ্ছে যে there is thickening of basal layer due to hyperplasia of cells, there is presence of mitotic figures in all layers, and there is increased basophilia. বেসোফিলিয়াটা কেন ইনক্রিজ হয়ে যায়? ডিউ টু ইনক্রিজ ইন amount or number of nucleic acids DNA and RNA, যেটা হচ্ছে র্যাপিড মাল্টিপ্লিকেশনের জন্য লাগে। এটা হচ্ছে ডিসপ্লেসিয়া। তারপর আবার আমরা যেটা আমি বললাম রাইট ডাউন দ্য টাইপ অফ মেটাপ্লেসিয়া এন্ড ব্যারেটস ওসোফেগাস, আমি আগে ডিসকাস করে ফেলছি। জি ভাই এটা এটা হচ্ছে করে ফেলেছি। এটা কলমনার মেটাপ্লেসিয়া হবে ব্যারেটস ওসোফেগাসে। আর আমরা এক্সরেতে পাবো হচ্ছে রেড টেল অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি। হ্যাঁ, ডিসক্রাইব দ্য ক্লিনিক্যাল কজেস এন্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ হাইপারপ্লেসিয়া। এখানে কজেস অফ হাইপারপ্লেসিয়া, হ্যাঁ, কজেস অফ হাইপারপ্লেসিয়াটা হচ্ছে যে ভাই ব্যারাটিসিফিকাসের পয়েন্টটা বুঝি নাই, এক্সট্রাতে কি পাবো? ব্যারেটস ওসোফেগাসের কি বুঝলেন না আপু? হ্যাঁ এক্সট্রাতে কি পাবো একটা বললেন মাত্র। রেড টেল অ্যাপিয়ারেন্স, রেড টেল অ্যাপিয়ারেন্স ওকে মানে রেড হচ্ছে টেল অ্যাপিয়ারেন্স। র্যাটের টেল যে থাকে না, র্যাট টেল একটু শার্প ওকে ওকে। থিনিং হয়ে ইয়েস। যায়, তার মতো পাবো এক্সরেতে। ও ওকে ওকে তারপর ভাই। ডিসক্রাইব থ্যাংক দ্য ইউ সো মাচ। কজেস এন্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ হাইপারপ্লেসিয়া। দেখো হাইপারপ্লেসিয়া টু টাইপস অফ হাইপারপ্লেসিয়া আছে, একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। হ্যাঁ, এর কজেস অফ হাইপারপ্লেসিয়া অনেক হইতে পারে, যেমন হচ্ছে যে ইনক্রিজ ওয়ার্কলোড হইতে পারে, হ্যাঁ, হরমোনাল স্টিমুলেশনের জন্য হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আচ্ছা আমি অ্যাট্রোফিতে একটা আর কজ মেনশন করতে চাচ্ছি যে লস অফ হরমোনাল স্টিমুলেশন, এটা হচ্ছে একটা অ্যাট্রোফি মেইন কজ, তখন আমি বলতে ভুলে গেছিলাম আর কি। আর হাইপারপ্লেসিয়া একটা মেইন কজ হচ্ছে হরমোনাল স্টিমুলেশন কজ। আর এখানে লেখা আছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ হাইপারপ্লেসিয়া। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ হাইপারপ্লেসিয়া কি যে এখানে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হিসাবে আমি হচ্ছে ইউটেরাসকে নিতে যাচ্ছি। মানে
যদি ইউটেরাইন হাইপারপ্লেসিয়া হয় এটা হবে ইস্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে। এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যে ইট মে প্রিডিসপোজ টু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা or or carcinoma of endometrium, যেটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ হাইপারপ্লেসিয়া আর কি। তারপর সিগনিফিকেন্স অফ প্যাথোলজিক্যাল হাইপারপ্লেসিয়া, সিগনিফিকেন্স অফ প্যাথোলজিক্যাল হাইপারপ্লেসিয়া ওইটাই আমরা ডিসকাস করতে পারবো। ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়াটা আছে এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে যে ইট মে বি আ প্রিডিসপোজিং ফ্যাক্টর or a kind of danger sign for future endometrial carcinoma, যেটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হলো। তারপর আমরা 4 নম্বরের কোশ্চেনে আসি। A 40 years old man presented with high blood pressure for prolonged period, what will be the effect on myocardium, state its interpretation। সো এখানে আমরা ডিসকাস করব হচ্ছে যেহেতু এখানে প্রলংড হাইপারটেনশন আছে, মানে প্রলংড হাইপারটেনশনের জন্য হচ্ছে এখানে অ্যাডাপটিভ চেঞ্জেসটা আসবে, যেটা আমি আগে অ্যাডাপটিভ চেঞ্জটা ডিসকাস করছি। এখানে আছে দেখেন 4 আর 5 নম্বর কোশ্চেনটা সিমিলার আছে। আমরা এই 4 আর 5টা আগে পড়ে নেই, তারপর আমি এই দুইটা একসাথে অ্যানসার দিয়ে দিব। 5 নম্বরতে লেখা আছে যে 70 years old male has blood pressure of 150 millimeter of mercury. If this condition remains untreated for years, what kind of cellular adaptation will occur? So আমি এখানে আমি এটা ভালো করে ডিসকাস করতেছি। এটা কনসেপচুয়ালিও অনেক ইম্পর্টেন্ট, আর পরবর্তীতে ক্লিনিক্যাল লাইফেও লাগবে, আর এক্সামের জন্য রিটেনের জন্য ইম্পর্টেন্ট যেহেতু কোশ্চেন আসছে। এখানে হচ্ছে যে ডিউ টু প্রলংড হাইপারটেনশন, এখন আমি একটা জিনিস ডিসকাস করতে চাই যে যদি আমরা মাল্টিপ্লিকেশন হিসাবে সেলকে ভাগ করতে হয় তখন আমরা থ্রি গ্রুপসে ভাগ করতে পারি। দে আর লাইবল সেল, স্টেবল সেল এন্ড পার্মানেন্ট সেল। হ্যাঁ, লাইবল সেলটা হচ্ছে যেটা রেগুলারলি মাল্টিপ্লাই করবে, যেটা হচ্ছে আমরা ইপিথেলিয়াল লাইনিং, জিআইটি লাইনিং, এগুলা হচ্ছে লাইবল সেল। স্টেবল সেলটা হচ্ছে যে এগুলা নর্মাল কন্ডিশনে মাল্টিপ্লাই করবে না, কিন্তু যখন প্রয়োজন হবে, যখন স্টিমুলাসটা আসবে তখন মাল্টিপ্লাই করবে। ফর এক্সাম্পল, ইন কেস অফ পার্শিয়াল হেপাটেক্টমি, দ্য লিভার সেল মে গ্রো ফর দ্য ইন দ্য বডি অফ ডোনার। এটা হচ্ছে স্টেবল সেলের এক্সাম্পল। লাইভার সেলের এক্সাম্পল ছিল ইপিথেলিয়াল লাইনিং। স্টেবল সেল এর এক্সাম্পল হচ্ছে হেপাটোসাইটস। তারপর এক্সোক্রাইন অ্যাসিনাস অফ গ্ল্যান্ডস, যেটাও প্রয়োজন হিসাবে গ্রো হতে পারে। আর লাস্টের লাইবল সেল, স্টেবল সেল এন্ড লাস্টে হচ্ছে পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল এমন একটা কাইন্ড অফ সেল, মানে ইট ইজ আ কাইন্ড অফ সেল which cannot divide at any condition, মানে এটা যখন এমব্রায়োজেনিসিসের সময়তে ফর্ম হবে তারপরে এটা কখনো সম্পূর্ণ লাইফে কখনো ডিভাইড করবে না। ফর স্ক্রিনটা একদম এক্সাম্পল, ব্যাক হয় নাই, এখনো মনে হয় ইয়াতে আছে। এখন হয়েছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমি কি বলতেছিলাম, আমি কোথায় ছিলাম, যে এই যে তারপর স্টেবল সেলের এক্সাম্পলটা হচ্ছে সেলের কথা বলছিলাম। হ্যাঁ, স্টেবল সেলের এক্সাম্পলটা হচ্ছে সেল, স্কেলেটাল মাসল, নিউরন, এই তিনটা হচ্ছে স্টেবল সেলের এক্সাম্পল। এখানে আমি এটা কেন ডিসকাস করছি, এই তিন টাইপ অফ সেল, লাইবল সেল, স্টেবল সেল এন্ড পার্মানেন্ট সেল, যে এটা হার্ট সাথে রিলেটেড। এখানে মায়োকার্ডিয়াল সেল আছে এই জন্য। সো আমরা যখন হার্টের জিনিসটা ডিসকাস করব তখন হচ্ছে যে মায়োকার্ডিয়াল সেলের একটা ডিসকাশন আসবে, তখন হচ্ছে যে আমরা চিন্তা করব যে এটা একটা পার্মানেন্ট সেল, দ্যাট মিন্স ইট ক্যানট মাল্টিপ্লাই, so it will not undergo hyperplasia but it will undergo hypertrophy, that is single myocardial cell can enlarge in size but they will never multiply in number. So due to prolonged hypertension, as physiologically এটা ডিমান্ড করতেছে, মানে দীর্ঘদিন ধরে হচ্ছে হাইপারটেনশন আছে, যার জন্য হচ্ছে লেফট ভেন্ট্রিকলকে বেশি বেশি করে কাজ করতে হচ্ছে সিস্টেমিক রেজিস্ট্যান্সের এগেইনস্টে, যার জন্য হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে ডিউ টু হাইপারট্রফি অফ কার্ডিয়াক মাসল ফাইবার। এটা হচ্ছে যে ইফেক্ট অফ প্রলংড হাইপারটেনশন, যে ডিউ টু প্রলংড সিস্টেমিক হাইপারটেনশন দেয়ার উইল বি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিউ টু enlargement of cardiac muscle fibers, and in future it may lead to heart failure.
মানে হচ্ছে এর এক্সাম্পল আমি মেকানিজমটা বলতেছি যে ডিউ টু ইনক্রিজ ইন সাইজ অফ মায়োকার্ডিয়াম এর মেটাবলিক ডিমান্ডটাও বাড়বে। ফর জি এক্সাম্পল ভাইয়া, যদি ওয়ার্কলোড বেড়ে যাবে। হ্যাঁ ওয়ার্কলোড বাড়বে, ওয়ার্কলোড সাথে সাথে বড় আছে, এখানে বেশি প্রোটোপ্লাজম আছে, যার জন্য এর মেটাবলিক ডিমান্ডটাও বাড়বে, যার মানে এর মানে হচ্ছে যে অক্সিজেন ডিমান্ডটাও বাড়বে আর নিউট্রিশনাল ডিমান্ডটাও বাড়বে। এর জন্য হচ্ছে যে যদি আমরা ভিগোরাস এক্সারসাইজ করি তখন হচ্ছে যে ভেন্ট্রিকুলার লাইনিং এ শর্টেজ হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমরা তো ভিগোরাস এক্সারসাইজ করতেছি, তখন হার্টটা ভিগোরাসলি পাম্প হচ্ছে, তখন লেফট ভেন্ট্রিকুলারকে ভিগোরাসলি কাজ করতে হচ্ছে, যার জন্য হচ্ছে যে বেশি বেশি করে অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট সাপ্লাইটা লাগতেছে, যার জন্য হচ্ছে যে এটা মিট না হলে তখন হার্ট ফেলিয়ার, লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হতে পারে। সো it prolonged the effect of prolonged hypertension will cause left ventricular hypertrophy, which in turn will cause left heart failure or left ventricular failure, and if not treated or if left untreated or if severe it may cause death. So এটা হচ্ছে এক্সাম্পল যেটা আমি ডিসকাস করছি, যেটা আমি জি ভাইয়া। বললাম, যেটা 14 আর 15 নম্বরে কোশ্চেনটা আমি ডিসকাস করলাম। এখন আমরা ভিন্ন টপিকে আসি, এখন টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জি ভাইয়া। হুম, মানে এখন আমরা নতুন টপিকে আসি। নতুন টপিকটা হচ্ছে যে সেল ইনজুরি এন্ড ফ্রি জি রেডিক্যালস। ভাইয়া, আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন তো মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। জি ভাইয়া, তাহলে বেসিক্যালি ভাই আমরা অ্যাডাপ্টেশন থেকে প্রথমে অ্যাডাপ্টেশনের ডেফিনেশন, তারপর হচ্ছে অ্যাডাপ্টেশনের কি কি টাইপ আছে, আর হচ্ছে সবগুলো টাইপের ইন্ডিভিজুয়াল করে হচ্ছে ডেফিনেশন, সাথে হচ্ছে কজ বা এক্সাম্পল, আর হচ্ছে এক্স্যাক্টলি। মেকানিজমটা। হ্যাঁ, জি হ্যাঁ, ভাইয়া। মেকানিজম। ওকে। আমি যত মেকানিজমের কথাগুলো বললাম আর এক্সাম্পল গুলো বললাম, এই সবগুলা রবিন্স থেকে ছিল, রবিন্সের জি কথা ভাইয়া, বললাম। আর তাহলে এটা আমরা বেসিক্যালি এগুলো এক্সাম, হ্যাঁ, হাইলাইট করে মনে রাখবো, এই এক্সাম্পল হ্যাঁ, হ্যাঁ, গুলা, যেহেতু এগুলো এগুলা রবিনসের লিখলে, টার্মস। এগুলা প্রিসাইজলি লিখলে হচ্ছে ভালো মার্কস পাবেন রিটেনে। তারপর হচ্ছে ওকে সেল ভাইয়া। ইনজুরি আছে। হোয়াট ডু মিন বাই সেল ইনজুরি? আমি প্রিসাইজলি ডেফিনিশন বলতেছি। সেল ইনজুরি ওকে ভাইয়া। when the limits of adaptive response of a cell to a stimulus is exceeded, then it follows a series of events loosely termed as cell injury. মানে যেটা আমি আগে অ্যাডাপটিভ রেসপন্সের কথা বলছি, যদি এটাও লিমিটকে এক্সিড করে যায়, যদি স্টিমুলাসটা প্রলং থাকে, তখন সেল ইনজুরি হবে। হোয়াট আর দ্য কজেস অফ সেল ইনজুরি? ওই একই কজ বলবেন, যেটা হচ্ছে সেলুলার অ্যাডাপটেশনের কজ, এখানেও সেম কজ আসবে, খালি ভিন্নতাটা কি আসবে যে এখানে প্রলং সময় আর ইন্টেন্সিভলি কাজ করবে সেলের উপরে, যার জন্য সেল ইনজুরি হবে। সো আমি আবার একবার কজ বলে দিচ্ছি। নাম্বার 1 is hypoxia, number 2 is physical agents like radiation, heat, cold, trauma. Third is chemical agents like acid, alkalis. Fourth is infectious agents like viruses, bacteria, protozoa, and fungi. Fifth is immunological assault. Sixth is genetic derangement like Down syndrome, যেখানে ট্রাইজোমি 21 হয়। আর লাস্টে হচ্ছে নিউট্রিশনাল ইমব্যালেন্স, যেটা ওভার নিউট্রিশন হতে পারে, আন্ডার নিউট্রিশন হতে পারে। ওভার নিউট্রিশনের এক্সাম্পল হচ্ছে যে atherosclerosis, which leads to decreased blood supply, which in turn causes hypoxia. And এখানে আন্ডার নিউট্রিশনের এক্সাম্পলটা আসবে হচ্ছে ম্যারাসমাস, ডিউ টু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তারপর হোয়াট আর দ্য টাইপস অফ সেল ইনজুরি? এখানে টাইপস আমি এখানে টাইপস অফ সেল ইনজুরি, তারপরে কোশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য মরফোলজিক্যাল টাইপস অফ ইরিভার্সিবল সেল ইনজুরি, রাইট দ্য মেকানিজম অফ ইরিভার্সিবল সেল ইনজুরি। এই তিনটা কোশ্চেনকে আমি একবারে হচ্ছে মানে একটা টপিক হিসাবে ডিসকাস করতে পারবো, যেটা হচ্ছে সেল জি ভাইয়া। ইনজুরি এন্ড ক্লাসিফিকেশন এন্ড ইটস মানে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমি বলতে চাচ্ছি। তারপর আমি আসি, আমরা ডিসকাস করি যে মানে এর জি ভাইয়া। তারপর হচ্ছে যে সেল ইনজুরি when I have to classify cell injury, there are basically two kinds of cell injury. There are reversible cell injury and irreversible cell injury. Reversible cell injury can be again classified into ভাইয়া, আপনার cellular swelling ভিডিওটা and মনে হয় অফ fat. হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে না। ভাইয়া স্লাইডটা দেখতে পাচ্ছি না। স্লাইডটা আমি অফ করছি, স্লাইডটা আমি জি ভাইয়া। অফ করছি, ওই জি ভাইয়া, কিনের আমি কন্টিনিউ করেন একবারে ভাইয়া। হচ্ছে। হ্যাঁ, এখন ভিডিও দেখতে পারছো?
হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা 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 তাহলে সেলুলার সোয়েলিং সরি cellular injury classification এ আসি. জি It can ভাই। be classified into reversible and irreversible cell injury. Further, reversible cell injury can be classified into cellular swelling and fatty change, and irreversible cell injury can be classified into apoptosis and necrosis. Okay, এই ক্লাসিফিকেশনটা ক্লিয়ার না? মানে জি ভাই, ক্লিয়ার। reversible, irreversible, further reversible into cellular swelling and fatty change, and irreversible into necrosis and apoptosis. So অ্যাপোপ্টোসিস। আর তারপরে কোশ্চেনটা ছিল হোয়াট আর দ্য মরফোলজিক্যাল টাইপস অফ ইরিভার্সিবল সেল ইনজুরি, মানে হচ্ছে যে এটাই ডিসকাস করব যে নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস। তারপর আমি এই মানে এখানে চারটা জিনিস আসলো: সেলুলার সোয়েলিং, জি ফ্যাটি ভাই। চেঞ্জ, নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, আমি আমি আগে সেলুলার সোয়েলিং এন্ড ফ্যাটি চেঞ্জ কে ডিসকাস করতে চাই। হ্যাঁ, ওকে। তাহলে মানে এটা ডিসকাস করলে ওই যে তিন চারটা কোশ্চেন ছিল একসাথে ওগুলা সব কভার হয়ে যাবে। সেলুলার সোয়েলিং এন্ড ফ্যাটি চেঞ্জটা হচ্ছে আ কাইন্ড অফ রিভার্সিবল সেল ইনজুরি। আমি এর মেকানিজমটা বলতেছি। সেলুলার জি সোয়েলিংটা ভাই। কি, যে এখানে সেলটা সোয়েলিং হবে, লিটারালি এখানে সেলটা সোয়েলিং হয়ে যাবে, মানে সেলটা ফুলে যাবে। এর মেকানিজমটা কিভাবে হচ্ছে যে, নাম্বার ওয়ান আমি কজ বলছিলাম যে কজ অফ সেল ইনজুরি হচ্ছে হাইপোক্সিয়া। ডিউ টু হাইপোক্সিয়া there will be shortage of oxygen, due to which the respiration of cells will be hampered, due to which there will be decreased in production of ATP. যার জন্য if there is decrease in production of ATP, সেলের একটা ইম্পর্টেন্ট কম্পোজিশনটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। যদি এটিপিটা কমে তখন সোডিয়াম পটাশিয়াম পাম্পটাও ডিসফাংশন হবে, যার জন্য হচ্ছে সোডিয়াম রিটেনশন হবে। সোডিয়াম হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ, যেটা হচ্ছে ওয়াটারকে রিটেন করবে, যার জন্য সেলুলার সোয়েলিং হবে। ফ্যাটি চেঞ্জটা কিভাবে হবে, যে এখানে নাম্বার ওয়ান হচ্ছে ডিউ টু লস অফ এটিপি, রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিট্যাচ হয়ে যাবে, কারণ হচ্ছে যে এর জন্য এটিপি প্রয়োজন, ডিউ টু হুইচ দের উইল বি ডিক্রিজ প্রোটিন সিনথেসিস। এরপরে হচ্ছে যে দের উইল বি decreased metabolism of lipid, that is there will be decrease in amount of beta oxidation of fatty acid, whereas increase in esterification of fatty acid into triglyceride by conjugation with glycerol. সো এখানে হচ্ছে যে লাইপোপ্রোটিন সিনথেসিসটাও কমে যাচ্ছে, যার জন্য সেলেই থাকবে ওই ফ্যাটটা। আর আর স্টেরিফিকেশনটাও, যে নতুন ফ্যাটি অ্যাসিডটা আসতেছে ওর স্টেরিফিকেশনটাও বাড়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে এক্সেস করে ফ্যাট ডিপোজিশন হবে একটা সেলে, এন্ড ইট মে লিড টু মাইলিন ডিসফিগারেশন। আর মাইলিন ডিসফিগারেশন সেলুলার সোয়েলিং এও থাকে। সো এই দুইটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি। যখন একটা পর্যায়েতে এই দুইটা কন্ডিশন গুলা যাবে, মানে which is marked by increase in intracellular calcium, if the if intracellular calcium reaches a certain limit, then it leads to some certain series of events which are called as irreversible cell injury. And irreversible cell injury is marked by three phenomena. Number one phenomenon is so এই কোশ্চেনটা পরবর্তীতেও আসতেছে যে what are the changes in irreversibly injured cell or morphologic changes in irreversibly injured cell। এখানে থ্রি ফেনোমেননটা ডিসকাস করবা। নাম্বার ওয়ান ফেনোমেনন হচ্ছে যে এখানে হচ্ছে ডিউ টু মানে ডিউ টু ল্যাক অফ এটিপি, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এখানে ডিউ টু prolonged exposure to such stressful factors, uh, there will be জি permanent ভাই। loss of there will be permanent loss of mitochondrial function, number one. So inability to restore mitochondrial function হচ্ছে number one. Number two টা হচ্ছে যে permanent damage to plasma membrane of cell, number two. And number three is swelling and damage of membrane of lysosome. So এই তিনটা ফিচারটা হচ্ছে যেটা মার্ক করবে অনসেট অফ ইরিভার্সিবল সেল ইনজুরি। এটা রবিনসের লেখা আছে, রবিনসের জি কথা। ভাই। ওকে। তারপর আমরা ইরিভার্সিবল সেল ইনজুরি আসতেছি। ইরিভার্সিবল সেল ইনজুরিটা হচ্ছে নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস। আমরা হচ্ছে কোশ্চেনে যাই, আমরা হচ্ছে নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিসটাও ডিসকাস করতেছি। ওকে ভাই। তারপর
আমি এই যে এখানে আমি 3-4টা কোশ্চেন একসাথে ডিসকাস করে ফেললাম, যেটা হচ্ছে যে হোয়াট আর দ্য মরফোলজিক চেঞ্জেস ইন রিভার্সিবল সেল ইনজুরি। যে আমি 3টা ঘটনাটা বলছি ওটা মেনশন করবেন। তারপর হচ্ছে যে এখানে আবার একটা ফ্রি ফ্রি রেডিক্যালের কথা আসতেছে। সো রাইট শর্ট নোট অন ফ্রি রেডিক্যাল আর দ্য কেমিক্যাল স্পিসিস হুইচ কন্টেন্স আনপেয়ার্ড ইলেকট্রন ইন ইটস আউটারমোস্ট অরবিট। এটা হচ্ছে ফ্রি রেডিক্যালটা কিভাবে সেল ইনজুরি করবে, যে ইট কজেস ড্যামেজ অফ lipid in cell membrane, number 1. Number 2 is it causes destruction of cellular proteins, and number 3 is it causes uh, uh, it causes damage of nucleic acids, that is it causes lesions in DNA and RNA। মানে এই তিনটা মেকানিজম বাই হুইচ ফ্রি রেডিক্যালটা ইনজার করবে সেলকে। তারপর আমরা এরপরে কোশ্চেনটা আসতেছি, হোয়াট আর দ্য মরফোলজিক চেঞ্জেস ইন রিভার্সিবল সেল ইনজুরি। মরফোলজিক চেঞ্জেস ওই যে সেলুলার সোয়েলিং এন্ড ফ্যাটি চেঞ্জ, যেটা আমি আগে ডিসক্রাইব করছি, ওইটাকেই ভালো করে ডিসক্রাইব করলে এটার অ্যান্সার হয়ে যাবে। তারপর ডিসক্রাইব ইন ব্রিফ দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস ইন ইসকেমিক সেল ইনজুরি। আচ্ছা আমি ব্রিফে বলতেছি, পয়েন্টস গুলা বলতেছি, আপনারা নোট করবেন, এটা লিখলে এটার অ্যান্সার। নাম্বার 1 হয়েছে hypoxia. Due to hypoxia, there will be decrease in production of ATP. Due to decrease in production of ATP, there will be impairment of sodium potassium pump, due to which there will be sodium জি ভাই। retention inside the cell, due to which there will be water accumulation inside the cell, and due to which the cell will swell. Again, there will be detachment of ribosome from endoplasmic reticulum, due to which the protein synthesis will be hampered, and due to hampering of protein synthesis, um, there will be no protein production in the cell, due to which the injury cannot be repaired. এর পরেরটা হচ্ছে যে as there is hypoxic condition in the cell, so anaerobic respiration will be triggered, and aerobic processes will be triggered, due to which there will be increased accumulation of lactic acid, as lactic acid is the byproduct of anaerobic respiration, due to which the pH of the cell decreases, and it causes clumping of chromatin, and due to clumping of chromatin, it causes damage to nuclear membrane, and it further causes increase in enzymes like DNAs, RNAs, proteases, cathepsins, which damage the cell। মানে এটা যে ইভেন্ট গুলা বললাম এখানে লিখবেন, সিকোয়েন্স অফ ইসকেমিক সেল ইনজুরি। তারপর হচ্ছে ওকে ভাই। বায়োকেমিক্যাল মেকানিজম লিডিং টু সেল মেমব্রেন ড্যামেজ। এখানেও 3টা কথা আসবে। নম্বর 1 কথাটা আসবে যে হচ্ছে ড্যামেজ অফ membrane phospholipid by lipid peroxidation. Number 2 টা আসবে যে damage of cytoskeleton due to protease enzyme which leads to damage of cell membrane. থার্ড কথাটা আসবে যে এখানে হচ্ছে যে decreased production of membrane phospholipids and increase production of decreased production of membrane phospholipid and increased destruction of membrane phospholipid। এটা হচ্ছে বায়োকেমিক্যাল মেকানিজম লিডিং টু সেল মেমব্রেন ড্যামেজ। হ্যাঁ, বেসিক্যালি তারপর আমার হচ্ছে 5টা বা 6টা পয়েন্ট যেটা, সেটা আমি পয়েন্টের নাম আর সাথে একটু ইলাবোরেশন করে ফ্লো চার্ট আকারে হচ্ছে দিব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর হ্যাঁ জি ভাই, আপু জি। হলমার্ক অফ ইরিভার্সিবল সেল ইনজুরি জিজ্ঞেস করলে কি বলবে? একজন জিজ্ঞেস করেছে লাইভে, আচ্ছা আচ্ছা ফারজানা আচ্ছা সুলতানা শান্তা। ভালো কোয়েশ্চেন। হলমার্ক অফ ইরিভার্সিবল সেল ইনজুরিটা হচ্ছে, মানে যদি বায়োকেমিক্যালি চিন্তা করি, এটা হচ্ছে যে ইনক্রিজ ইন সেলুলার ক্যালসিয়াম, ইনক্রিজ ইন ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম। এটা হচ্ছে বায়োকেমিক্যাল হলমার্ক। আর ফিজিওলজিক্যাল হলমার্কটা হচ্ছে যে ডিউ টু permanent damage of plasma membrane, permanent dysfunction of mitochondria, and swelling and damage of lysosomal membrane। এই 4টা কথা লিখলে হয়ে যাবে, মানে 3টা ফিজিওলজিক্যাল আর একটা বায়োকেমিক্যাল হলমার্ক। তারপর হচ্ছে আমরা আসি হোয়াট আর দ্য ইফেক্টস অফ ফ্রি রেডিক্যালস অন সেলস। তারপর আছে রিপারফিউশন ইনজুরি। আচ্ছা আর কত সময় বাকি আছে? ভাইয়া সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। আমাদের মোটামুটি মনে হয় 45 বা 50 মিনিটস এর মতো হয়েছে। 45 আর 50 মিনিটস হয়েছে। আর কত করে বলতে পারবো? আর কত করে? হ্যাঁ, আপনি আরো বলতে পারবেন, আচ্ছা সমস্যা নেই। আপনার আপনার যতক্ষণ লাগে আচ্ছা আর কি, আমি 10-15 মিনিটস ইউ ক্যান কন্টিনিউ।
আচ্ছা আচ্ছা, আমি 20 মিনিটস মধ্যে শেষ করে দিব। তারপর এখানে আমরা ডিসকাস করতেছি হচ্ছে জি যে ভাইয়া, বেসিক্যালি শর্ট টাইমের মধ্যে শেষ করলে হচ্ছে সবার জন্য একটু কনজিউম করতে সুবিধা হয়, না হলে একটু বেশি আর কি ক্লামজি হয়ে যায়। জি জি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নো আহ, প্রবলেম, আপনি কন্টিনিউ করেন, যেহেতু একটা চ্যাপ্টার সেল ইনজুরি এন্ড সেলুলার অ্যাডাপ্টেশন একসাথে কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় সবার জন্য পড়তে হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আমরা ডিসকাস করব মেকানিজম অফ ইনজুরি বাই ফ্রি রেডিকালস। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এবং রিটেনে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। ফ্রি রেডিকালের ডেফিনেশনটা আগে বলছি যে এটা দিস ইজ আ কেমিক্যাল স্পিসিস, reactive chemical species with unpaired electron in its outermost orbit. It is called free radical. Basic free radicals in our bodies are hydroxyl ion, that is OH minus ions, superoxide or peroxides ion which is O2 minus, মানে রিটেনে যখন লেখা হয়। আর শেষে হয়েছে যে হাইড্রোজেন পেরক্সাইড, দ্যাট ইজ H2O2। এই তিনটা হচ্ছে ফ্রি রেডিকাল। এর টক্সিক ইফেক্টটা কি আছে যে নাম্বার ওয়ান টক্সিক ইফেক্টটা হচ্ছে ইট কজেস ড্যামেজ অফ লিপিড লিপিডস, ফসফোলিপিডস ইন সেল মেমব্রেন বাই লিপিড পেরক্সিডেশন। এটা হচ্ছে সবচেয়ে খারাপ ইফেক্ট। আর এর জন্য তো সেল ইনজুরি হয়ে যাবে, তারপর ওই সিকোয়েন্স গুলো আসবে, সেলুলার সোয়েলিং আসবে, ফ্যাটি চেঞ্জটা আসবে, তারপর আস্তে আস্তে যদি প্রলং থাকে ইরিভার্সিবল সেল ইনজুরিটা আসবে, তারপর হচ্ছে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস দিকে প্রসিড করবে। সো এটা হচ্ছে মেইন মেকানিজম বাই হুইচ ফ্রি রেডিকালস কজ ড্যামেজ টু সেল। তারপর হচ্ছে ফ্রি রেডিকালের সোর্সেস গুলা, মানে নেক্সট কোয়েশ্চেনটা ছিল যে হাউ আর ফ্রি রেডিকালস অরিজিনেটেড in the cell. So free radicals are originated in the cell by normal reduction and oxidation uh, processes which are going inside our জি cell. ভাইয়া। মানে নর্মাল আমাদের যে রেসপিরেশনটা আছে তার বাই প্রোডাক্ট হিসাবেও ফর্ম হবে ফ্রি রেডিকালস, নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে ডিউ টু এক্সপোজার টু রেডিয়েশন লাইক ইউভি রেজ, এক্স রেজ, নাম্বার টু। নাম্বার থ্রিটা হচ্ছে যে ডিউ টু due to increased production of reactive oxygen species by leukocytes, activated leukocytes. Activated leukocytes টা হচ্ছে যখন ফ্যাগোসাইটোসিস করে আর কিলিং করে ব্যাকটেরিয়াকে, তখন হচ্ছে এই ফ্রি রেডিকালস গুলা ইউজ করে। যখন অনেক সিভিয়ার ইনফেকশন আর ইনফ্লামেশন হবে তখন অনেক বেশি লিউকোসাইট প্রডিউস হবে, যার জন্য অনেক বেশি জি ফ্রি ভাই। রেডিকালটা ট্রিগার হবে। এটা ফোরটা হচ্ছে যে নাইট্রিক অক্সাইড হুইচ ইজ common chemical mediator and a kind of neurotransmitter as well in our nervous system, এটাও ফ্রি রেডিকাল হিসাবে কাজ করতে পারবে। আর নাম্বার ফিফটা হচ্ছে মেটাবলিজম অফ টক্সিক প্রোডাক্টস লাইক কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। CCl4 যখন এটা একটা পয়জন হিসাবে যখন আমাদের বডিতে ইন্টার করবে, তখন হচ্ছে জি CCl3 ভাইয়া। নামের হচ্ছে একটা ফ্রি রেডিকাল প্রিপেয়ার করবে। মানে এই আমি হ্যাঁ, একটা পাঁচটা পয়েন্ট, প্রোডাক্ট প্রডিউস করবে হুম, আমি ফ্রি এই রেডিকাল। পাঁচটা পয়েন্টটা যেটা মানে যেটা ডিসকাস করলাম, দিজ আর অল দ্য মেকানিজমস অফ ফ্রি রেডিকাল প্রোডাকশন। তারপর আমাদের শেষের দুইটা টপিক বাকি থাকলো এরপরে, যেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস এন্ড নেক্রোসিস। অ্যাপোপ্টোসিস এন্ড নেক্রোসিস কে ডিসকাস করার জন্য হচ্ছে যে আমি আহ, আবার জি ভাইয়া, কোশ্চেনে ওকে। আবার কোশ্চেনে ফিরে যাই। উম, এখানে রিপারফিউশন ইনজুরির আগে কথা একটা বলে দেই যেহেতু কোশ্চেন আছে। রিপারফিউশন ইনজুরিটা হচ্ছে যে আহ, যখন হচ্ছে একটা সেল প্রলংড টাইমের জন্য হচ্ছে ব্লাডের ডিফিশিয়েন্ট থাকবে, তখন হচ্ছে যে এটা একটা reversible cell injury দিকে progress করবে। And if again the blood supply is reperfused then it may cause reperfusion injury। আর এর mechanism, discuss the mechanism of reperfusion injury, এখানে লিখবো আমরা যে due to production of free radicals, number one. Number two is due to increased permeability of damaged, reversibly damaged cell, there will be influx of calcium, due to which the intracellular enzymes like proteases and lipases and DNase, RNase will be activated, which may lead to further aggravation of injury। যেটা আমি দুইটা কথাটা বললাম, নাম্বার ওয়ান হচ্ছে জি যে ভাইয়া। ডিউ টু প্রোডাকশন অফ ফ্রি রেডিকাল, এন্ড নাম্বার টু যেটা হচ্ছে যে ডিউ টু অ্যাক্টিভেশন অফ অ্যাক্টিভেশন অফ লাইসোজোমাল ফ্রি রেডিকাল।
lysosomal enzymes আর থার্ড একটা কথা আনতে পারি যে due to increased calcium there will be contraction of intercellular myofibrils which are cytoskeleton of cell and it may lead to contraction band necrosis so এই তিনটা মেকানিজম হচ্ছে reperfusion injury এর মেকানিজম তারপর হচ্ছে আমি ইফেক্টস অফ ফ্রি রেডিক্যাল ডিসকাস করছি আচ্ছা এখানে সোর্সেস অফ সাইটোসোলিক ক্যালসিয়াম জিজ্ঞাসা করতেছে 4 নম্বর কোশ্চেনে এখানে দুইটা সোর্স আছে একটা এক্সোজেনাস আর এন্ডোজেনাস সোর্স এক্সোজেনাস সোর্সটা হচ্ছে ব্লাড আর এন্ডোজেনাস সোর্সটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড মাইটোকন্ড্রিয়া মানে যেটা যখন ড্যামেজ হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড মাইটোকন্ড্রিয়া তখন ক্যালসিয়ামটা রিলিজ হবে আর কি এটা হচ্ছে এক্সোজেনাস এন্ড এন্ডোজেনাস সোর্স দুইটা করে মেনশন করে লিখবেন তারপর হচ্ছে যে কনসিকুয়েন্স অফ ইনক্রিজ সাইটোসোলিক ক্যালসিয়াম ইন সেল কনসিকুয়েন্স আমরা তিন ভাবে ভাগ করতে পারি নাম্বার ওয়ান কনসিকুয়েন্সটা হচ্ছে ডিউ টু ইনক্রিজ সাইটোসোলিক ক্যালসিয়াম দেয়ার উইল বি অ্যাক্টিভেশন অফ ডাইজেস্টিভ লাইসোজোমাল এনজাইমস যেটা আমি আগে ডিসকাস করছি নাম্বার ওয়ান নাম্বার টুটা হচ্ছে it causes increase in permeability of outer membrane of mitochondria that is it increases permeability transmembrane pores in mitochondria due to which mitochondrial enzymes will leak out and there will be disturbances in production of ATP সেটা হচ্ছে সেকেন্ড আর থার্ডটা যেটা আমি কন্ট্রাকশন ব্যান্ড নেক্রোসিসের কথা বললাম এটা মেনশন করে দিলে হবে আর ফোর্থ একটা আর আনতে পারি যে ক্যালসিয়াম ক্যান ডিরেক্টলি স্টিমুলেট caspase pathway caspase cascade which leads to apoptosis যেটা পরে আসবে আমি অ্যাপোপ্টোসিসের পোরশনে ডিসকাস করব সো এখানে মোটামুটি শেষ হয়ে গেল শুধু দুইটা টপিক বাকি রইলো which is necrosis and apoptosis সো এর সাথে একটা ছোট্ট টপিক আছে শেষে যেটা ক্লাসিফিকেশন আমি আগে necrosis আর apoptosis এন্ড apoptosis ডিসকাস করে নেই প্রথমে হচ্ছে ডিফাইন necrosis এর एग्जांपलটা লিখবেন যে necrosis can be defined as irreversible cell death which occurs due to progressive destructive action of enzymes in living tissue due to destruction of cells এটা হচ্ছে necrosis এর definition classified necrosis বলা আছে এখানে necrosis বেসিক্যালি লিভিং টিস্যুতে হয় তাই না হ্যাঁ লিভিং টিস্যুতে হয় some of morphologic changes following cell death in a living tissue due to progressive degradative action of enzymes is called necrosis এটা হবে necrosis এর definition তারপর classify necrosis mainly two types of necrosis which are liquefactive and liquefactive and coagulative type of necrosis এর সাথে আরো অন্য causes গুলো আছে যেমন caseous necrosis আছে fibrinoid necrosis আছে gangrenous necrosis আছে তারপর হচ্ছে যে fat necrosis কে ফার্দার ক্লাসিফাই করা যায় এনজাইমেটিক এন্ড ট্রমাটিক ফ্যাট necrosis তারপরে কোশ্চেনটা আছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ necrosis যে এটা সেম आंसर হবে তারপর আছে যে গিভ দ্য সাইটোপ্লাজমিক এগুলোর ডেসক্রিপশন সহ পড়তে হবে না এটা মার্কস হিসাবে করবে যদি ক্লাসিফাই necrosis এন্ড গিভ एग्जांपल्स লেখা আছে তবে মনে হয় শুধু যদি 3 নাম্বার থাকে তো 2 নাম্বার থাকবে ডেফিনিশনের জন্য আর 1 নাম্বার থাকবে টাইপসের জন্য তো শুধু টাইপটা মেনশন করে দিলেই হবে আর ফ্যাট নেক্রোসিস কে আবার ক্লাসিফাই করে দিবেন ট্রমাটিক এন্ড এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস এটা দিলে ভালো হবে তবে মেইনলি দুইটা টাইপের থাকে মেইনলি হচ্ছে কোগুলেটিভ এন্ড লিকুইফ্যাক্টিভ টাইপ অফ নেক্রোসিস তারপর থার্ড নাম্বার কোশ্চেনে আসি থার্ড নাম্বার কোশ্চেন লেখা আছে যে হোয়াট আর দ্য সাইটোপ্লাজমিক এন্ড nuclear morphological changes of necrosis so এখানে চেঞ্জ গুলা সাইটোপ্লাজমিক এন্ড নিউক্লিয়ার চেঞ্জ গুলা আসবে যেটা হচ্ছে আগে আমি নিউক্লিয়ার চেঞ্জটা ডিসকাস করতে চাই নিউক্লিয়ার চেঞ্জে হচ্ছে তিনটা কথা লিখবেন যেটা হচ্ছে পিকনোসিস কারিওহেক্সিস এন্ড কারিওলাইসিস পিকনোসিস মানে হচ্ছে শ্রিঙ্কিং অফ সেল শ্রিঙ্কিং অফ নিউক্লিয়াস শ্রিঙ্কিং এন্ড ক্লাম্পিং অফ নিউক্লিয়াস যেখানে ক্রোমাটিনটা কম হবে তারপর পিগনোসিস গেল তারপর কারিওহেক্সিস মানে হচ্ছে ব্রেকডাউন অফ নিউক্লিয়াস এন্ড কারিওলাইসিস মানে হচ্ছে ডিসোলুশন অফ ক্রোমাটিন মানে এই তিনটা চেঞ্জটা নিউক্লিয়াসে আসবে আর কি আর সাইটোপ্লাজমে যে চেঞ্জটা আসবে তাকে বলবো আমরা মানে তাকে যদি ডিসক্রাইব করা হবে তখন আমরা বলবো যে লস অফ বেজোফিলিয়া নাম্বার 1 number 2 is increased eosinophilia number 3 is homogeneous appearance of cytoplasm number 4 is appearance of large cytoplasmic vacuoles and number 5 is moth eaten appearance মানে এমন মনে হবে যে moth
হাইফেন্সেস আর কি, মানে ফাঁকা ফাঁকা থাকবে, ভ্যাকুয়াল থাকবে, এগুলা দুই ভাবে ভাগ করে লিখবেন, একটা নিউক্লিয়ার চেঞ্জেস, একটা সাইটোপ্লাজমিক চেঞ্জেস। দিস আর দ্য চেঞ্জেস ইন নেক্রোসিস, যেটা আমি ডিসকাস করলাম আর কি। তারপর আবার আসি জি ভাইয়া। তাহলে ভাইয়া বেসিক্যালি আমরা নেক্রোসিসের ডেফিনেশনটা জানবো, নেক্রোসিসের হচ্ছে টাইপগুলো, আর হচ্ছে নেক্রোসিসের যে একটা মানে মরফোলজিক্যাল যে চেঞ্জটা আছে, সাইটোপ্লাজমে কি হতে পারে আর হচ্ছে নিউক্লিয়াসে কি হতে পারে। হ্যাঁ এমনিতে ভাইয়া আমরা যে এক্স্যাক্টলি। নেক্রোসিসের টাইপগুলো জানলাম, যে মেইন হচ্ছে দুইটা, কোয়াগুলেটিভ লিকুইফ্যাক্টিভ, আর আদার্স এর মধ্যে হচ্ছে আমার ফ্যাট, ফিব্রিনয়েড, তারপর হচ্ছে কেজিয়াস। এগুলোর কি ভাইয়া ভিতরের মানে এগুলোর কি ইন্ডিভিজুয়াল মরফোলজি লাগবে, নাকি শুধু মরফোলজি লাগবে এক্সাম্পলটা না, জানবো? এ- এ- শুধু এক্সাম্পল। এগুলা মরফোলজি লাগবে না, শুধু এক্সাম্পল লিখবেন। যেমন ক্যাজিয়াস নেক্রোসিস অকার্স ইন টিউবারকুলোসিস, জি ফিব্রিনয়েড ভাইয়া। নেক্রোসিস অকার্স ইন ভাস্কুলাইটিস, তারপর হচ্ছে যে ফ্যাট নেক্রোসিস মেওমা অর এনজাইমেটিক রিঅ্যাকশন লাইক অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এগুলা মানে শুধু এক্সাম্পল ট্রমাটিক গুলা লিখবেন, ইনভেস্ট। রিটেনে তো অত ওকে। টাইম থাকে না, এই জন্য হচ্ছে একটু প্রিসাইজ পয়েন্ট গুলা লিখবেন। তারপর হচ্ছে যে এখানে ফোর্থ কোশ্চেনটা আছে, হোয়াট আর দ্য মরফোলজিক্যাল ডিফারেন্সেস বিটুইন কোগুলেটিভ নেক্রোসিস এন্ড লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। সো মরফোলজিক্যাল ডিফারেন্সটা যেটা আসবে সেটা আমরা লিখবো যে মরফোলজিক্যাল ডিফারেন্সেসটা যে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, আগে আমরা যদি ডিফারেন্স, দের ইজ ডিফারেন্স বিটুইন, যদি কোশ্চেনে লেখা আছে যে ডিফারেন্স বিটুইন কোগুলেটিভ এন্ড লিকুইফ্যাক্টিভ টাইপ অফ নেক্রোসিস, তখন আপনারা ডিফিনেশনও ইনক্লুড করবেন দুইটারই, দুইটা টাইপ অফ নেক্রোসিসেরই। যদি শুধু মরফোলজিক্যালটা লেখা আছে জি তখন ভাইয়া। হচ্ছে যে ডিফিনেশনটা ইনক্লুড করা নাই, করা লাগবে না। তাহলে আমি ডিফিনিশন বলতেছি, কোগুলেটিভ নেক্রোসিসের ডিফিনিশনটা হচ্ছে যে ইট ইজ দ্য কাইন্ড অফ নেক্রোসিস ইন হুইচ architecture or boundary of cell is preserved but the details are lost, যেটা হচ্ছে coagulative necrosis. But in liquefactive necrosis it is the kind of necrosis in which both architecture and details of cells are lost. এটা গেল ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে যে ফর কোগুলেটিভ necrosis the main process which comes into action is denaturation of protein. At for liquefactive kind of necrosis the main action which comes into the main process comes into autolysis and heterolysis. সেকেন্ড ডিফারেন্স গেল। থার্ড ডিফারেন্সটা হচ্ছে যে কোগুলেটিভ নেক্রোসিসে হচ্ছে coagulative necrosis occurs in protein rich organelles like heart and kidney, adrenal gland, but liquefactive necrosis occurs in tissue which lacks protein like brain. For example, ischemic necrosis of brain is an example of liquefactive necrosis as brain is rich in lipid and it lacks protein. And জি ভাইয়া। second best example of liquefactive necrosis is abscess. Abscess is best example of liquefactive necrosis. তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে আছে যে জি ভাইয়া। এখানে নেক্সট কোশ্চেনে আমরা ক্লিনিক্যাল কোশ্চেন আছে যে হোয়াই ডজ ফ্যাট নিক্রোসিস, সরি এখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর কথা আছে, হোয়াই ডজ ফ্যাট নিক্রোসিস অকার্স ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তো এর কোশ্চেনটা, এর অ্যান্সারটা হবে যে ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস numerous pancreatic enzymes are leaked. One of the enzymes are lipolytic enzymes which causes uh, um, digestion and breakdown of omental fat. মানে হচ্ছে প্যানক্রিয়াস তো আপনারা মনে হয় অ্যানাটমিতে পড়ছেন যে প্যানক্রিয়াস ইজ জি কভার্ড ভাইয়া, বাই আমরা ফ্যাট, পড়েছিলাম। পেরিটোনিয়াল ফ্যাট। ফ্যাট এন্ড ওমেন্টাল ফ্যাট গুলা থাকে। এই ফ্যাট গুলা নেক্রোজড হয়ে যায় যখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, তখন এই এনজাইম, লাইপোলাইটিক এনজাইম গুলা লিক হবে। লিক হওয়ার কারণে হচ্ছে যে ওই ফ্যাট গুলা নেক্রোসিস হবে ডিউ টু ব্রেকডাউন অফ ফ্যাট by the action of lipolytic enzymes. Enzymatic fat necrosis occurs in acute pancreatitis. এটা লিখবেন আপনারা। তারপর what types of necrosis will be absorbed in peritoneum? Observed in peritoneum, এটার অ্যান্সারটা হবে ওইটা সেম, যে fat necrosis will occur in peritoneum, most likely enzymatic fat necrosis. তারপর আমরা 7 নম্বর কোশ্চেনে আসি। A 50 years old chronic alcoholic man was admitted with central acute abdominal pain radiating to back. His serum amylase was 1,20,000 per liter. What will be your provisional diagnosis? দেখেন
এখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের চারটা মেন কজ আছে যেটা ক্লিনিক্যালি আমরা পড়ছি। নাম্বার 1 ইজ অ্যালকোহলিজম, নাম্বার 2 ইজ পোস্ট ইআরসিপি, নাম্বার 3 ইজ ইডিওপ্যাথিক, এন্ড নাম্বার 4 ইজ গলস্টোন। সো যেহেতু বাংলাদেশে অ্যালকোহলিজমের কেসেস কমন না থাকতে পারে, বাট ইন্টারন্যাশনালি অ্যালকোহলিক কেসেস মানে অ্যালকোহলিক পেশেন্ট গুলা অনেক থাকে। সো অ্যালকোহল হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মেইন কজ। আর যেটা হচ্ছে হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই সেন্ট্রাল অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন আর রেডিয়েটিং টু ব্যাক। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইট গেটস রিলিভড অন লিনিং ফরওয়ার্ড, মানে হচ্ছে এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের বৈশিষ্ট্য। সো এরকম কোশ্চেন আসলে যদি সিরাম অ্যামাইলেজ মেনশন করা আছে আর অ্যালকোহলিজমের হিস্ট্রি আছে আর অ্যাবডোমিনাল পেইন রেডিয়েটিং টু ব্যাক আছে, এর প্রভিশনাল ডায়াগনোসিসটা হবে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তারপর হোয়াট ইজ ইসকেমিক নেক্রোসিস? ইসকেমিক নেক্রোসিস মানে হচ্ছে যে নেক্রোসিস অকারিং ডিউ টু ইসকেমিয়া, ডিউ টু লস অফ ব্লাড সাপ্লাই টু অ্যান অর্গান, এটাকে বলা হয় ইসকেমিক নেক্রোসিস। ইসকেমিক নেক্রোসিসের বেস্ট এক্সাম্পলটা হচ্ছে যে ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই অন অ্যাপ্লিকেশন অফ প্রলং প্রেশার, এটা হচ্ছে ইসকেমিক নেক্রোসিস। আর and caseous necrosis. Caseous necrosis is a special kind of necrosis in which both liquefactive and coagulative type of necrosis are seen, which and such necrosis occurs in case of tuberculosis, and due to this there will be cheesy appearance. That's why it is called caseous necrosis. টিউবারকুলোসিসের তিনটা বৈশিষ্ট্য আছে, এটা কনসেপ্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে যে কেজিয়াস নেক্রোসিস, নাম্বার 2 হচ্ছে যে গ্র্যানুলোমা, নাম্বার 1 কেজিয়াস নেক্রোসিস, নাম্বার 2 গ্র্যানুলোমা, আর নাম্বার 3 হচ্ছে ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। সো এই তিনটা ফ্যাক্টর হচ্ছে টিউবারকুলোসিসের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখেন। তারপর আমরা নতুন টপিকে আসি, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। হোয়াট ডু মিন বাই অ্যাপোপ্টোসিস? সো আমি অ্যাপোপ্টোসিসের ডেফিনিশন বলতেছি, এলিমিনেশন অফ আনওয়ান্টেড হোস্ট সেল বাই সিরিজ অফ ইভেন্টস programmed by dedicated sets of genes are is called apoptosis. So difference between necrosis and apoptosis এখানে আসতেছে। নাম্বার 1 আপনারা ডেফিনিশনটা লিখে দিবেন necrosis and apoptosis এ। নাম্বার 2 টা হচ্ছে যে necrosis is always pathological whereas apoptosis may be physiological or pathological. নাম্বার 3 টা হচ্ছে যে অ্যাপোপ্টোসিসে সেল মেমব্রেন ইনট্যাক্ট থাকে, বাট নেক্রোসিসে হচ্ছে সেল মেমব্রেনটা ইনট্যাক্ট থাকে না। তারপর নাম্বার 4 হচ্ছে যে নেক্রোসিসে হচ্ছে সারাউন্ডিং টিস্যু ইনফ্লামেশন থাকবে, বাট অ্যাপোপ্টোসিসে দে ওয়ন্ট বি এনি ইনফ্লামেশন অফ সারাউন্ডিং টিস্যু। ফিফথ ডিফারেন্সটা হচ্ছে যে in case of necrosis there won't be formation of any apoptotic bodies, but in case of apoptosis there will be formation of specialized apoptotic bodies, for example councilman bodies in case of apoptosis of liver which occurs due to viral hepatitis. এটা লিখে রাখবেন আর কি। তারপর what are the causes of apoptosis? Causes of apoptosis আবার এটাকে দুইটা ভাবে ভাগ করা যায়। নাম্বার 1 ইজ ফিজিওলজিক্যাল এন্ড নাম্বার 1 ইজ প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস গুলা হবে during embryogenesis, like apoptosis of notochord or apoptosis of cells in breast or uterus after menopause. আর প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস এর এরও কজগুলো আছে যে ডিউ টু মিউটেশন and or it may occur due to মানে নাম্বার 1 লিখবেন মিউটেশন, নাম্বার 2 লিখবেন যে ইমিউনোলজিক্যাল ডিরেঞ্জমেন্ট, আর নাম্বার 3 টা লিখবেন যে any kind of initial cell damage or cell trauma which may trigger the pathway of apoptosis. So write down the pathogenesis of apoptosis. এখানে আমি প্যাথোজেনেসিসটা করে ডিসকাস করতে চাই। অ্যাপোপ্টোসিসে আমরা এখন মোটামুটি শেষের দিকে চলে আসছি। জি ভাইয়া, মোটামুটি শেষের দিকে আমরা। অ্যাপোপ্টোসিসের প্যাথোজেনেসিস বাকি আর ক্লাসিফিকেশনটা বাকি আছে শেষের। আমি এই দুইটা বেসিক্যালি অ্যাপোপ্টোসিস তো সেমই নেক্রোসিসের মতোই, যে আমরা প্রথমে ডেফিনিশনটা পড়লাম, তারপর হচ্ছে আমাদের যে টাইপগুলো আছে বা কি হইতে পারে সেটা পড়লাম, আর হচ্ছে এটার যে মরফোলজিটা পড়লাম। এখন শেষ দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে প্যাথোলজিক ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আমি অ্যাপোপ্টোসিসের মেকানিজমটা ডিসকাস করব, তারপর আমি প্যাথোলজি ক্লাসিফিকেশন দিয়ে শেষ করব। তাহলে লেটস প্রসিড টু মেকানিজম অফ অ্যাপোপ্টোসিস। সো
জি ভাইয়া। The main pathway which plays an important role in apoptosis is caspase pathway, মানে এখানে caspase cascade এর একটা রোল আছে। Now there will be two methods of initiation, মানে যদি অ্যাপোপ্টোসিস এর প্রসেস মেকানিজমকে ভাগ করা হয় তখন দুই দুই ক্যাটাগরিতে আমরা ভাগ করব। নাম্বার 1 ইজ ইনিশিয়েশন ফেজ আর নাম্বার 2 ইজ এক্সিকিউশন ফেজ। এখন ইনিশিয়েশন ফেজে হচ্ছে ক্যাসপেজ পাথওয়েটা ইনিশিয়েট হবে। এই ইনিশিয়েট হওয়ার জন্য দুইটা পাথওয়ে আছে। নাম্বার 1 ইজ ইন্ট্রিনসিক অর মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে এন্ড নাম্বার 2 ইজ জি ভাইয়া। এক্সট্রিনসিক অর ডেথ রিসেপ্টর পাথওয়ে। এটা প্লিজ নোট করেন যে আমরা mechanism of apoptosis can be broadly classified into two main events. Number 1 is initiation and number 2 is execution. Again, initiation happens by two ways, which are intrinsic ways, that is mitochondrial pathway, and number 2 is extrinsic pathway or death receptor pathway. For intrinsic pathway we have intrinsic pathway is mainly caused due to mitochondrial leakage of mitochondrial enzymes, and this is commonly seen in mammalian cell. আমি এটা ব্রিফলি জি ভাইয়া। ডিসক্রাইব করতেছি যে যখন হচ্ছে সেল ইনজুরিটা মানে সেল ইনজুরিটা হবে কোনো কারণে হচ্ছে, জি ভাইয়া। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল আউটার মেমব্রেনে যেটা ছিল মাইটোকন্ড্রিয়াল পারমিয়াবিলিটি ট্রান্স মেমব্রেন পোর, এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার কারণে হচ্ছে যে সাইটোক্রোম বি যেটা আছে, সাইটোক্রোম বি is an important component of cellular respiration, but when it gets leaked outside the cell, this cytochrome B initiates caspase cascade, due to which apoptosis signaling occurs and apoptosis occurs. জি Intrinsic ভাইয়া, তাহলে মেইনলি ওই দুইটা pathwayটা গেল। পাথওয়ে আমরা মনে রাখবো। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, পাথওয়ে গুলো আমি এটা ডিটেইলস এ ডিসকাস করতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে এটা অনেক জি ভাইয়া, কমপ্লিকেটেড এন্ড ডিটেইলস ডিসকাসে একটু অনেক লেন্দি লং। হয়ে যাবে, আবার হ্যাঁ মনে হয় সবাই একটু বেসিকটা বুঝলে পড়ে নিতে পারবে, হ্যাঁ সমস্যা হ্যাঁ হবে না। হ্যাঁ, আর এটা রিটেনে লিখতেও পারবা না এত জি ভাইয়া, ডিটেলসে, তো মানে বেশি লেখার সময়ও থাকে আমি না। আমি যতটুকু বলছি এটা এটা লিখলে হবে। মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে যেটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে এন্ড এক্সট্রিনসিক পাথওয়ে হচ্ছে ডেথ রিসেপ্টর পাথওয়ে। This death receptor pathway, it is not common in case of mammalian cell, but however the mechanism is that death receptor টা হচ্ছে one kind of tumor necrosis factor family এর একটা স্পেশালাইজড রিসেপ্টর, যেখানে একটা ডোমেন থাকে, হ্যাঁ। ডেথ ডোমেনটা থাকে, মানে এখানে যখন বাইন্ড করবে টিউমার নিক্রোসিস ফ্যাক্টরের ফ্যামিলি কেমিক্যাল গুলা, যেটা হবে ডিফারেন্ট টক্সিক ইনজুরি কন্ডিশনে রিলিজ হবে, টক্সিক কন্ডিশন আর ইনজুরিয়াস কন্ডিশনে রিলিজ হবে, তখন অ্যাপোপ্টোসিসটা ট্রিগার হবে। এটা গেল ইনিশিয়েশন পাথওয়ে। তারপর আসলো এক্সিকিউশন পাথওয়ে। এক্সিকিউশন পাথওয়েটা হচ্ছে জি যে ভাইয়া। ডিউ টু দিস, যেমন আমরা ফ্যাক্টর 10 অ্যাক্টিভেশনে দুইটা পাথওয়ে পড়ছি না, এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে, পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়ে। এইভাবে জি ভাইয়া। এইভাবে ক্যাসপেজ ক্যাসকেড অ্যাক্টিভেশনের এক্সট্রিনসিক পাথওয়ে এন্ড ইন্ট্রিনসিক পাথওয়ে ছিল, যেটা ছিল ইনিশিয়েশন মধ্যে। আর এক্সিকিউশন মধ্যে হচ্ছে it causes a series of events which causes activation of caspase cascades, due to which apoptosis will be proceeded. আর এটাও অনেক ডিটেল ভাবে ডিসকাস করা যায়, বাট আমার মনে হয় না যে এতটুকু লাগবে, আর এটা আপনারা রিটেনে লিখতেও পারবেন না, কারণ হচ্ছে যে অনেক কম টাইম থাকে। তো এভাবে দুইটা টপিকে জি ভাইয়া, ডিসকাস, অত তো খুব বেশি সময় থাকে না আসলে। দুইটা টপিকে ডিভাইড করলে হয়ে যাবে, যে ইনিশিয়েশন এন্ড এক্সিকিউশন, আর আমি যেভাবে বলছি ওইভাবে জি ভাই, শর্টকাট ওকে, ওইভাবে। লিখলে হবে। তারপর জি ভাইয়া। লাস্ট টপিকটা, আজকের লাস্ট জি ভাই, টপিকটা ক্লাসিফিকেশন। হচ্ছে pathologic calcification. So question ছিল, what do you mean by pathologic calcification, or what do you mean by metastatic calcification, or what do you mean by dystrophic calcification? এইভাবে question আসবে, or difference between metastatic or dystrophic calcification, আমি এটা ডিসকাস করতেছি একসাথে। So pathologic calcification can be defined as deposition of calcium with or without other minerals like phosphate in sites other than bones and teeth is called pathologic calcification. Pathologic calcification can be divided into metastatic calcification and dystrophic calcification. Metastatic calcification is a kind of abnormal calcification which occurs in viable tissue, and dystrophic calcification is a kind of calcification which occurs in dead tissue. So metastatic calcification হবে, মনে রাখবেন যে লিভিং টিস্যুতে,
জি ভাইয়া। and dystrophic classificationটা হবে ডিস্ট্রফিক ইন ডেড ডেড টিস্যু। ডেড টিস্যু। এটা প্রথম ডিফারেন্স গেল। নাম্বার 2 ডিফারেন্সটা হচ্ছে যে for dystrophic calcification can occur either in case of normocalcemia or hypocalcemia, but for metastatic calcification there should be the condition of hypercalcemia. এটা সেকেন্ড ডিফারেন্স মনে রাখবেন আর কি। এই দুইটা ডিফারেন্সটা মেনশন করলে হবে। আর শেষে মেনশন করে দিবেন সাইটস। ফর এক্সাম্পল, dystrophic calcification can occur in atheroma or thrombus or dead filarial body or damaged heart valves like in due to rheumatic fever. এটা হচ্ছে যে dystrophic calcification। আর metastatic calcification এর বেস্ট এক্সাম্পলটা হচ্ছে যে pancreatic calcification which causes জি ভাইয়া। uh, pancreatic calcification in islet of Langerhans which causes diabetes. এটা হচ্ছে metastatic calcification এর বেস্ট এক্সাম্পল। আরেকটা যদি এক্সাম্পল দিতে চাই তাহলে আমি দিব যে calcification of arteries which leads in old age জি which ভাইয়া। leads to hardening of arteries. এটা গেল এক্সাম্পলস লিখবেন, মানে যখন ডিফারেন্স জিজ্ঞেস করা হয় তখন ওকে ভাইয়া, ডেফিনেশনটা বুঝতে পেরেছি। লিখবেন, এক্সাম্পলটা লিখবেন আর স্টেটটা লিখবেন। মানে metastatic calcification needs hypercalcemic condition whereas dystrophic calcification needs dystrophic calcification may occur either in hypocalcemia or normocalcemic state. So আজকে সেশনটা শেষ হলো। আমি মোটামুটি আজকে সেলুলার অ্যাডাপ্টেশন আর চেঞ্জেস ফ্রি রেডিকাল এই টপিকগুলো ডিসকাস করছি। আশা করেন যে আপনারা জি লাভ ভাইয়া। উঠাইতে ভাই আমাদের পারতেছেন। সাথে যুক্ত আছে লাইভে এরকম হচ্ছে একজন ফারজানা শান্তা, সে হচ্ছে একটা প্রশ্ন করতে চাচ্ছে। জি জি। আসসালামু আলাইকুম শান্তা। ভাইয়া। ওয়ালাইকুম সালাম আপু। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া এতক্ষণ আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে ভাইয়া প্রায়ই হচ্ছে এটা ভাইবাতে আস্ক করে যে রোল অফ ক্যালসিয়াম বা ক্যালসিয়াম লেভেল কোথায় হচ্ছে কিরকম পাওয়া যায়, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে কেমন, মেটাস্টেটিক ক্যালসিফিকেশনে কেমন, এটা যদি হচ্ছে একটু ভালো করে বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি এটা বলতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ নর্মাল ভাইয়া। ক্যালসিয়াম। আচ্ছা, ওয়েলকাম আপু। থ্যাংক ইউ ফর ইয়োর নাইস কোয়েশ্চেন এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং জি টু মি ভাইয়া, সো শান্তাকে অনেক ধন্যবাদ এত পেশেন্টলি। সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আশা করছি ভাইয়া এখন অ্যান্সার আচ্ছা দিবে। জি ভাইয়া। আচ্ছা, আমি আমি অ্যান্সার দিচ্ছি এখন। আসলে ক্লিনিক্যালি এটাকে প্রসিড করতে হবে। নর্মাল ক্যালসিয়াম লেভেল ইন কেস অফ আওয়ার হিউম্যান বডি যদি মিলিমোল পার লিটার হিসাবে চিন্তা করি, যেটা হচ্ছে 2.1 to 2.5 মিলিমোল পার লিটার, এটা হচ্ছে নর্মো ক্যালসিমিক কন্ডিশন। 2.1 to 2.5 মিলিমোল পার লিটার। হ্যাঁ, যদি মিলিগ্রাম পার লিটার হিসাবে ডিসকাস করা হয় তখন এটাকে হচ্ছে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তখন আমরা জি আসবে ভাইয়া। হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে এটা হবে 8 to 10 মিলিগ্রাম পার ডেসিলিটার, রাইট? সো জি এটা ভাইয়া। হচ্ছে নর্মাল ক্যালসিয়ামিক কন্ডিশন। যখন এর থেকে কমে যাবে তখন বলবো হাইপোক্যালসিমিয়া, আর যখন 10 থেকে বেশি যাবে তখন বলবো হাইপারক্যালসিমিয়া। যখন ওকে ভাইয়া। যখন ফর ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন টু ডেড টিস্যুতে হবে, মানে ফর এক্সাম্পল dead valve cusps in case of rheumatic fever or atheroma or thrombus or dead microfilaria এথার, মানে এটা হচ্ছে যে অটোমেটিক্যালি ক্যালসিয়াম গুলা অ্যাট্রাক্ট করবে এই ডেড টিস্যুটা। জি ভাইয়া। যেটা it doesn't depend upon the level of calcium of blood, মানে dystrophic calcification does not depend upon the level of calcium on blood and occurs spontaneously after the death of certain tissue in the body. So it is জি ভাইয়া। independent of calcium level and may occur even in normocalcemic or hypocalcemic state. But for metastatic calcification, it occurs in living or viable tissue. For example, প্যানক্রিয়াস। নর্মালি তো প্যানক্রিয়াসে ক্যালসিফিকেশন হয় না। প্যানক্রিয়াস হচ্ছে একটা ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স হয়েছে একটা ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন পার্ট। তো এখানে নর্মালি ক্যালসিয়াম হয় না, বাট ইফ দের ইজ প্রলংড হাইপার ক্যালসিমিয়া ডিউ টু any cause, like one of the common causes of hypercalcemia is hyperparathyroidism and vitamin D intoxication. যদি এই কারণে যদি ক্যালসিয়াম লেভেলটা বাড়ে 10 মিলিগ্রাম পার ডেসিলিটার or 2.5 মিলিমোল পার লিটার থেকে বেশি যায় তখন আমরা হাইপারক্যালসিমিক স্টেট বলবো। তখন হচ্ছে এই
কন্ডিশনে, হাইপারক্যালসিমিক কন্ডিশনে হচ্ছে লিভিং অর ভাইবাল টিস্যুতেও ক্যালসিফিকেশন হতে পারে, ফর এক্সাম্পল প্যানক্রিয়াস। সো এটা হচ্ছে metastatic calcification can also for metastatic calcification to occur there must occur the condition of hypercalcemia. এটা আশা করি যে বুঝতে পারতেছো শান্তা আপু। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফর সাচ এ নাইস কোয়েশ্চেন্স। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে সেশনটা মোটামুটি শেষ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ, এত সুদূর নেপাল থেকে বসেও আমাদের সাথে এত সময় দিয়ে আমাদেরকে এত সুন্দর করে সবকিছু মানে বুঝিয়ে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করছি পরবর্তী সেশনগুলোতেও এভাবে আপনার কাছ থেকে অনেক ইফেক্টিভ ওয়েতে এবং অনেক জি আপু, ইনফরমেটিভ ওয়েতে জিনিসগুলো বুঝতে পারবো। জি আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ অ্যাক্সিস মেডিকেল পরিবারকে, আর ধন্যবাদ সবাইকে যারা আমাকে পেশেন্টলি শুনছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। জি ভাইয়া, আশা করছি পরবর্তী সেশনে আবার আমরা আপনার সাথে এভাবেই অনেক মানে পরবর্তী যে টপিকটা আছে আমাদের জেনারেল প্যাথোলজি, ওইটা নিয়ে আমরা কথা বলতে পারবো। জি আপু, জি আপু, জি ভাইয়া, থ্যাংক আমি ইউ। একটু সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলা বা পরবর্তীতে যারা আমাদের লাইভটা দেখবা, আমাদের এক্সিস মেডিকেল স্কুল যেহেতু আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্য নিয়মিতই অনেক চমৎকার কিছু সেশনের আয়োজন করে যাচ্ছে, তো আমাদের প্রতিটা সেশনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে। তো কেউ যদি আমাদের লাইভটা মিস করে থাকো বা কোনো কারণে যদি কেউ আমাদের লাইভটা দেখতে না পারো, সে কিন্তু পরবর্তীতে আমাদের সেশনটা আমাদের এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবা। আমাদের এক্সিস মেডিকেলের ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় 1300-র বেশি ভিডিও আছে, যেটা আমাদের এরকম প্রতিটা সেশন যেখানে অনেক 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 লিজেন্ডারি মেন্টররা আমাদের সেশন নিয়েছেন, সেটা আমাদের যে কোনো মেডিকেলের যে প্রতিটা বর্ষ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অথবা আমাদের ক্যারিয়ার সেশন বলি বা ক্লিনিক্যাল সেশন বলি, প্রায় প্রতিটি সেশনেরই চমৎকার চমৎকার সবকিছু আমাদের এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলের যে কোনো আলাদা প্লেলিস্টে তোমরা পেয়ে যাবা। তো আশা করছি কেউ যদি লাইভটা মিসও করে থাকো তাদের কোনো অসুবিধা হবে না। আর আমি আরেকটা কথা বলছি, আমি ভাইয়াকে আবারও অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে ভাইয়া আসলে শুধু নেপালে বসে আমাদের বাংলাদেশ না কেন, শুধু সারা বিশ্বের যত স্টুডেন্ট আছে মোটামুটি সবাই কিন্তু এক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে তারা ভাইয়ার সেশনটা পাচ্ছে এবং উপকৃত হচ্ছে। এই জন্য ভাইয়াকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যে ভাইয়া শুধু নেপাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের সাথে তার যে নলেজ গুলো বা সে যেভাবে পড়েছে বা সে যেভাবে ভালো একটা রেজাল্ট করেছিল সেটা আমাদের সাথে শেয়ার করছে। এই জন্য ভাইয়াকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আমি একটু বলতে চাই যে ভাইয়ার মতো আরো যারা আমাদের ফরেনাররা আছো এরকম বিভিন্ন মেডিকেল কলেজে, আমাদের যারা ভাইয়া আপুরা আছেন, তারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের এক্সিস মেডিকেলের সাথে যুক্ত হতে পারেন এবং এভাবেই আপনাদের নলেজ গুলো শেয়ারের মাধ্যমে আমাদের অনেক 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 চমৎকার কিছু সেশন উপহার দিতে পারেন। আমি সবাইকে অনেক বেশি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা অবশ্যই যদি চান যে আপনারা কোনো সেশন নিবেন, আপনারা আরো যারা ফরেনাররা আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কথা বলে বা যেভাবে আর কি যোগাযোগ করে এক্সিস মেডিকেল স্কুলের এই সেশনগুলো নিতে পারেন। আমি সবাইকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি এই সেশনগুলো নেওয়ার জন্য। তাহলে আজকের মতো আমাদের সেশন এখানেই শেষ করছি। আমি জানি সেশনটা একটু লেংদি হয়ে গিয়েছে হয়তো, কিন্তু আসলে ভাইয়া খুবই সুন্দর করে সবকিছু উপস্থাপন করেছে। প্রশ্নগুলো সাথে সাথে উত্তরগুলো ভাই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো আমি আশা করছি কেউ যদি একদমই বই খাতা না নিয়েও আমাদের এই লাইভ সেশনটা দেখে থাকো বা পরবর্তীতে যদি ইউটিউব চ্যানেলে দেখো, আমার বিশ্বাস যে তারা এই ভিডিওটা দেখেই তারা পড়ে ফেলতে পারবে জেনারেল প্যাথোলজির এই প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা দিয়ে বেসিক্যালি আমাদের রিটেনেও মাস্ট কোশ্চেন থাকে, আবার ভাইভাতেও মাস্ট জিজ্ঞেস করে। আবার আমরা তো সবাই জানি যে সেলুলার অ্যাডাপ্টেশনের যে পয়েন্টগুলো আছে, হাইপারট্রফি, মেটাপ্লাসিয়া, এগুলো আমাদের ক্লিনিক্যালেও অনেক বেশি লাগে আমাদের সার্জারি বলি বা অন্যান্য ডিপার্টমেন্টগুলোতেও। তো এই জন্য আমার মনে হয় সবার অনেক উপকার হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী নেক্সট সেশনে, যেখানে আমরা আবার জেনারেল প্যাথোলজিরই আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর ভাইয়াও আমাদের সাথে থাকবে। ভাইয়াকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমি আজকের সেশন এখানেই শেষ করছি। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাআল্লাহ আবার দেখা হবে।